গত তারিখে শুরু করেছিলাম কিভাবে আমরা সাক্ষী নেব। সাক্ষীর আমরা বিভিন্ন টেকনিক আলোচনা করেছিলাম, যার মধ্যে একটা টেকনিক ছিল সাক্ষী করতে হয় পিগি ব্যাগ স্টাইল ফলো করে, এবং আমরা এটাও আলোচনা করেছি যে পিগি ব্যাগের ছাড়াও সিন সেটিং টেকনিক, যেটা ক্রনোলজি অফ ফ্যাক্টস সে মোতাবেক প্রস্তুত করে তারপরে পিগি ব্যাগের মাধ্যমে ওপেন এবং ক্লোজ কোশ্চেনের মাধ্যমে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিভাবে একটা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হয়। এবং সাক্ষী কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আমরা আলোচনা করেছিলাম, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে সাধারণত যেখানে সাক্ষীটা নেওয়া হয় সেখানে সাক্ষীর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে একাধিক সাক্ষী একই তারিখে উপস্থিত হয়, সেক্ষেত্রে একজনকে ভিতরে যিনি সাক্ষী দিবেন তাকে ভিতরে রেখে বাকি সবাইকে সাক্ষী রূপ থেকে করতে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো যে ইনসিনুয়েশন। ইনসিনুয়েশনটা হচ্ছে ইটস অ্যান ইমোশনাল ডিপ্লয়মেন্ট of the victim when you are taking evidence from him and close relatives of the victim who are corroborating witness, তাদের কনটেক্সটে এটা আমরা দেখানোর চেষ্টা করি থ্রু ইনসিনুয়েশন যে actually what was the bad effect and impact upon the victims and his or her relatives because of that particular offense committed upon him. That is a very important aspect of prosecution case or claimant complainant's case, যেখানে আমরা অলওয়েজ দেখানোর চেষ্টা করি যে this offense is not an one-off event, but this offense has a long-term bad effect in the body of and mind of the victim, and that is an important aspect of a criminal prosecution's witness handling during the course of trial. এবং আমরা আমাদের আমার আমার বাংলাদেশের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এই জিনিসটা টোটালি অমিট করা, এটা টোটালি অমিট করা, অথচ ইমোশনাল ডিপ্লয়মেন্ট ডিউরিং দি কোর্স অফ এভিডেন্স ইনটেক, particularly with reference to the victim and close relatives of the victim, and in some cases although not a relative but the eyewitness, তার যেই ব্যাড এক্সপেরিয়েন্সটা সেটা আমরা ইনসিনুয়েট করি। ইনসিনুয়েশনের এটাই হচ্ছে মেইন পারপাস। যেমন ধরুন একটা মামলা, আমি যে উদাহরণ গত তারিখ থেকে দিয়ে আসছিলাম যে আসামি গাড়ি থেকে নেমে 20 কদম হেঁটে গিয়ে তারপর ভিকটিমের মুখে এসে সরাসরি পাঞ্চ করে তাকে ব্লাড শেড ইনজুরি করবে, এবং সেই অপরাধে যদি এটাকে আমরা ফ্রম প্রসিকিউশন কনটেক্সট এটাকে ইনসিনুয়েট করি তাহলে প্রশ্নটা কিভাবে আসবে সেই জিনিসটা আমরা উদাহরণ দিয়ে আলোচনা করতে পারি। যেমন এই এই সিনারিওতে যেখানে তাকে পাঞ্চ মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, সেখানে যদি আমরা ইনসিনুয়েট করি তাহলে প্রশ্নটা কিভাবে হবে? প্রশ্নটা এইভাবে, আচ্ছা যখন আপনি আঘাতপ্রাপ্ত হলেন এবং আপনার নাক দিয়ে রক্ত আসতে থাকলো তখন আপনার কেমন মনে? তো উত্তরটা আসবে স্বাভাবিকভাবে, আমি সাংঘাতিক যন্ত্রণা অনুভব করেছি, আমি ভয় পেয়েছি, এবং জীবনে প্রথমবার আমি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এই যে উত্তর তিনটা আসলো, এই উত্তর তিনটাতে the immediate effect of the offense upon the victim, এবং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই এই অফেন্সের কারণে ভিকটিম শারীরিক এবং মানসিকভাবে একটা ডিক্লাইনিং একটা মেন্টাল এবং ফিজিক্যাল কনফিডেন্স উনি এক্সপিরিয়েন্স করেছেন, এটা তার উপর একটা ব্যাড ইফেক্ট ইমিডিয়েটলি দিয়েছে। নেক্সট ইনসিনুয়েশনে আমরা কি প্রশ্ন করে থাকি, এই যে আপনার সাথে অপরাধটা করা হলো যেটা আসামি করেছে সে অপরাধের আপনার বর্তমান অবস্থা, তো উত্তরটা এটাই আসা উচিত বা আসবে
যে আমি এখনো রাতে ঠিক মতো ঘুমাতে পারি। আমার এখনো মনে হয় যেন আমি একটা নিরাপত্তাহীনতার বলয়ে থাকতেছি, এবং আমার কাছে মনে হয় যে যে কোনো সময় আমার সাথে যে কোনো অপরাধ হতে পারে। আমার যে আগে মানসিক যে শান্তি স্বস্তি ছিল সেটা আর আমার মধ্যে নাই। So this is called an insinuation. The immediate effect on body and mind of the victim and aftermath of the victim's mental and physical condition. এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি শুধুমাত্র টোটাল ঘটনাটাকে নিয়ে এসে ছেড়ে দিলেই হবে না, আমার পাশাপাশি এটা একটা ইমোশনাল ব্রেকডাউনের যে পয়েন্টটা আছে, যেটা আপনি কোনো মেডিকেল এভিডেন্স দিয়ে আমরা দেখাই না, এটা আমরা নিয়ে আসি, উই পোর্ট্রে থ্রু রিপোর্টস অফ দ্যাট ইনসিনুয়েশন টেকনিক। সো এই ইনসিনুয়েশনটা আপনারা নিয়ে আসবেন। যদি আপনারা কোনো রেপ ভিকটিমকে সাক্ষী নেন, বা যদি আপনি এমন কোনো সাক্ষী নেন যেখানে কারো স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে, যেখানে 326, 325 এই ধরনের ধারা বা 307 এই ধরনের ধারা আপনার চার্জ হয়, তখন এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৃশংস একটি কার্য, অপরাধ, এবং নৃশংসতা যে তার বডি এন্ড মাইন্ডে এখনো সে ক্যারি করে যাচ্ছে, এই জিনিসগুলোতে আপনারা নিয়ে আসবেন। যেমন ধরুন 21 গ্রেনেড হামলায় যখন সাক্ষী নেওয়া হচ্ছিল প্রায় 10-15 বছর পরে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক আপনার ভিকটিম তার বডিতে কিন্তু স্প্লিন্টার ক্যারি করছিল, এবং স্প্লিন্টারে কিন্তু একটা ব্যাড ইফেক্ট তাকে এখনো সাফার করতে হচ্ছে, and he or she will carry on this suffer till his death. যদি এই মামলাতে আমি আইনজীবী হিসেবে কাজ করতাম, তাহলে তার স্প্লিন্টারের যে ব্যাড এক্সপিরিয়েন্স সে এখনো ক্যারি অন করছে, এই এক্সপিরিয়েন্সটাকে আমি ইনসিনুয়েট করতাম to have a good and direct effect on the mind of the tribunal or the judge who is adjudicating the case. এটা তার মাইন্ডে নিয়ে আসা, he is a victim of such a crime that should not be pardoned or should not be taken lightly. That is the ultimate suggestion that the insinuation does. So আমরা যখন এক্সামিনেশন ইন চিফ বা এভিডেন্স ইন চিফ করি, তখন আমরা কেবলমাত্র শুধু ক্রনোলজিক্যালি ফ্যাক্টসটাকে সেট করলেই হবে না, আমরা ফ্যাক্টটাকে সেট করার পাশাপাশি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ওই আফটার ম্যাথ অ্যান্ড ইমিডিয়েট ইফেক্ট, এই দুটো জিনিসকে ইনসিনুয়েশন করে নিয়ে আসতে হবে। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বডি অ্যান্ড মাইন্ড অফ দ্য ভেরি ভিকটিম অ্যান্ড দেয়ার রিলেটিভস। যেমন ধরুন যদি এই 21 গ্রেনেড হামলায় যার বাবা বা মা মারা গিয়েছেন, তাকে আপনি জিজ্ঞেস করুন যে আপনার মানসিক অবস্থা কি, তিনি আজকে প্রায় কত বছর হলো, প্রায় 15-20 বছর তো হয়েই গেছে, 15-16 বছর হয়ে গেছে। এই সময়ের পরেও যদি তাকে আপনি 21 গ্রেনেড হামলার প্রশ্ন জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু তিনি বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলবেন। So he's or she is actually carrying on that bad effect, although he or she may not be the direct victim of that offense. So এরকম যে ইস্যুগুলো আছে মার্ডার কেসে, আপনি যখন PW1 কে প্রশ্ন করবেন হু ইজ সান অফ দি ভিকটিম ফাদার, সেখানে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন এই যে একটা অপরাধের মাধ্যমে আপনার পিতার মৃত্যু হলো, আপনার অনুভূতি, ask this question to project the gravity of the offense, the culpability of the offense, and the aftermath that that very witness as the victim of the crime is experiencing till now. That insinuation would have a direct and bad effect on the mind of the tribunal against the accused, to which the tribunal will take a serious decision against him. No mercy will be shown. So আমরা যারা প্রসিকিউশনে কো কাউন্সিল হিসেবে এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই অপরাধের যে মানসিক এবং শারীরিক যে ইম্প্যাক্ট, যে ব্যাড ইম্প্যাক্টটাকে ইনসিনুয়েশনের মাধ্যমে পোর্ট্রে করা। এবং এটা আপনি কিভাবে করবেন, এটা আপনি আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স, আপনার দক্ষতা যোগ্যতা দিয়ে আপনার সেই প্রশ্নগুলো তৈরি করে তার কাছ থেকে উত্তরগুলো নিয়ে আসবেন। এবং আমি সবসময় মনে করি যে এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে
যে you prepare your uh, uh, witness. এখন preparing witness does not necessarily mean that you will tutor him apart from what is contemplated on the document. I repeat, preparing the witness does not necessarily mean tutoring him of what is not contemplated on the face of the record. একটু বুঝিয়ে বলছি যে উইটনেস প্রিপারেশনে আপনার কি উইটনেস প্রিপারেশনে ধরুন আপনার যে মামলাটা আপনি পরিচালনা করছেন এই মামলাটা সংগঠিত হয়েছে 1-1.5 বছর আগে আপনি 1-1.5 বছর পরে এই মামলাটা সাক্ষীতে যাচ্ছেন তাহলে 1-1.5 বছরের মাধ্যমে খুবই স্বাভাবিক যে সময়ের সাথে সাথে স্মৃতি কিন্তু বিস্মৃত হতে থাকে মুছে যেতে থাকে তো বেস্ট lawyers of best practice যে কাজটা করেন সেটা হচ্ছে এই যে তিনি তাকে টিউটর করেন কিভাবে টিউটর করেন যা অলরেডি তার রেকর্ডে আছে যেমন যিনি এজাহারকারী তিনি তার এজাহার বিষয়ে কতটা অবগত আছেন তার এজাহারের স্টোরিটা তার সব মনে আছে কিনা বা তিনি তার কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাচ্ছেন কিনা তাকে বলুন যে আপনি আপনার এজাহারটা ভালো করে দেখে আসুন এবং আপনি তাকে আপনার চেম্বারে ডেকে আপনি তাকে ওই এজাহার অনুযায়ী আপনি তাকে জিজ্ঞাসাবাদ করুন যে তিনি তার সমস্ত ঘটনা মনে রাখতে পারছেন কিনা বা তিনি কোনো গুরুত্বপূর্ণ অংশ ভুলে যাচ্ছেন কিনা যদি থাকে তাহলে আপনি তাকে সেই জায়গাটা গুরুত্বের সাথে দেখার জন্য বলবেন একইভাবে যারা সাক্ষী আছেন তাদের 161 স্টেটমেন্ট অথবা 164 রেকর্ডেড স্টেটমেন্ট ইজ দেয়ার so you call them in your at your chamber and you prepare them with their stated recorded 161 statement কারণ 161 স্টেটমেন্ট যেটা ডিফেন্স ইউজ করে আমরা যেটা জানি সেটা হচ্ছে the defense uses the 161 statement to show the contradictions that he or she might have bring or brought under the evidence in chief almost. So ওই জিনিসটা যেন না হয় এর জন্য আপনি 161 এ যে কয়জন সাক্ষী আছে you call them you ask them what you remember and if they forget you ask them to read and then come back to you so that you can examine him whether he or she remembers all the facts and figures without any mistake. So there's nothing harm আপনি তাকে you are tutoring it is rather your duty to tutor your to rehearse your witness before you actually put them in the court for the examination. So আপনি যখন প্রসিকিউশনের পক্ষে বা কমপ্লেনেন্টের পক্ষে আপনি মামলা পরিচালনা করবেন আপনার প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার যিনি বাদী বা নালিশকারী বা ফরিয়াদি বা তথ্য বা সংবাদ প্রদানকারী ব্যক্তি এবং অন্যান্য সাক্ষী যারা আছেন তাদেরকে আপনি তাদের বক্তব্য তারা মনে রাখতে পারছেন কিনা বা তারা ওটা কোনোভাবে ভুলে গেলেন কিনা সেটা আপনি একটু পরীক্ষা করে নিন এবং যদি মনে হয় যে তারা সময়ের একটা ব্যবধানের কারণে সবকিছু ভুলে বসে আছেন তাহলে আপনি তাদেরকে প্রস্তুত করে নিন যেন কোর্টে সঠিক সময় সঠিক বক্তব্যটা সে দিতে পারে আমি আবারও বলছি এই প্রস্তুতি নিতে গিয়ে রেকর্ডে যা আছে রেকর্ডে যদি ভুল থাকে ভুল শুদ্ধ থাকে শুদ্ধ রেকর্ডের বাইরে কোনো স্টেটমেন্ট নিয়ে আসবেন না আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যেটা আমরা অনেক সময় রাষ্ট্রপক্ষে কিংবা ডিফেন্সের পক্ষে কাজ করতে গিয়ে একটা চরম ভুল করি যে আমরা দেখানোর চেষ্টা করি কন্ট্রাডিকশন এখন কন্ট্রাডিকশন হোয়াট ইজ কন্ট্রাডিকশন এন্ড হোয়াট ইজ এডিশনাল ফ্যাক্টস এটা কিন্তু বুঝতে হবে আমরা মাঝে মধ্যে এডিশনাল ফ্যাক্টকে কন্ট্রাডিকশন হিসেবে দেখানোর চেষ্টা করি এবং জাজ অফ গুড এক্সপিরিয়েন্স এন্ড প্রুডেন্স তার মতো জাজের সামনে যদি আপনি এই জায়গাগুলো করেন বা এই সাক্ষীগুলো করান সেক্ষেত্রে আপনি কিন্তু একটু আন্ডারমাইন হবেন ওই গার্ডেন জাজের কাছে কেননা আপনাকে তখন তিনি বুঝে ফেলছেন যে অ্যাকচুয়ালি আপনি you do not understand the difference between contradiction of facts and additional facts. Additional facts হচ্ছে সেই বক্তব্য
যা আগে সাক্ষী তার সাক্ষ্যতে বলেন নাথিং আর উনি এই কথাটা আনেনি, দ্যাট ইজ কল এডিশনাল ফ্যাক্ট। এখন এই এডিশনাল ফ্যাক্টটা এটা কি গ্রহণযোগ্য হবে কি তার কতগুলো টেস্ট আছে। It will not be directly discarded because this is the additional fact. এটা সরাসরি বাতিল হবে আমি সে কথা বলছি না, এটা লও বলে। এডিশনাল ফ্যাক্ট যদি আসে সেখানে কয়েকটা টেস্ট আছে। প্রথম টেস্টটা হলো এই যে এডিশনাল ফ্যাক্টটা আসলো এটা কি রেলেভেন্ট কিনা। দুই, এটা যেই ক্রনোলজি অফ ফ্যাক্ট আছে এই ক্রনোলজি অফ ফ্যাক্টের সাথে আপনার মিসম্যাচ করে কিনা বা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে পরে আপনার এটাকে কন্ট্রাডিকশন বলা যাবে। হচ্ছে প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক, আই রিকোয়েস্ট ইউ নট টু টক, আই রিকোয়েস্ট ইউ নট টু টক। ইফ ইউ ওয়ান্ট টু টক মিউট করে, যারা কথা বলছেন মিউট করে কথা বলেন প্লিজ। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে এডিশনাল ফ্যাক্টটা বুঝতে হবে। এডিশনাল ফ্যাক্টে আপনাকে যেটা দেখতে হবে এটা মূল ঘটনার সাথে সাংঘর্ষিক নাকি কনসিস্টেন্ট। যদি কনসিস্টেন্ট হয় দেন আপনার সেকেন্ড টেস্ট হচ্ছে রেলেভেন্ট কিনা। যদি রেলেভেন্ট হয় থার্ড টেস্ট হচ্ছে ওই এডিশনাল ফ্যাক্ট অ্যাডমিসিবল। ওই এডিশনাল ফ্যাক্টের সমর্থনে যদি অলরেডি কোনো এভিডেন্স থাকে যেটা ওই এডিশনাল ফ্যাক্টকে হোল্ড করে, ইন দ্যাট কেস দ্যাট উইল বি টেকেন বাই কোর্ট এবং এটা ইউজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। হ্যাঁ, কন্ট্রাডিকশন যদি হয় তাহলে পরে সেটা আপনি নিয়ে আসতে পারেন এবং সেটা বেনিফিট আপনার আসলে পাবেন। তাহলে কন্ট্রাডিকশন কি? কন্ট্রাডিকশন হলো যেমন ধরো বলা হচ্ছে যে ওই পাঞ্চিং বলা হচ্ছে যে গাড়ি থেকে নেমে 20 কদম দিয়ে তার মুখে পাঞ্চ করলে তার নাকে আঘাত লাগে। কোন একজন পিডব্লিউ বলছেন, ধরেন PW3 বলছেন যে তিনি গাড়ি থেকে নেমে এসে তার বুকে একটি ঘুষি মারেন। তাহলে বুকে যদি ঘুষি মারেন তার তো ফ্রেজাইল নোজ হওয়ার কথা, ব্রোকেন নোজ হওয়ার কথা। কারণ বুকে যদি ঘুষি মারা হয় তাহলে একটা ব্রুস অথবা একটা হেমাটোমা, আমরা যেটা মেডিকেল টার্মে জানি যে একটা তার চেস্টে একটা হেমাটোমা থাকতে পারে। বাট তার বুকে হিট করার কারণে তো নাক ভেঙে আপনার রক্ত বের হওয়ার কথা না। তাহলে PW3 যেটা বললেন যে তিনি দেখেছেন যে আসামি গাড়ি থেকে নেমে এসে তার বুকে ঘুষি মেরেছে, কিন্তু ভিকটিম বলছেন আসামি গাড়ি থেকে নেমে এসে তার মুখে ঘুষি মারে যেটা তার নাকে লাগে এবং নাক ভেঙে তার রক্ত আসে। তাহলে এই যে PW3 বললেন যে না মুখে না বুকে ঘুষি মেরেছে, দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন, দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন। এবং যদি কন্ট্রাডিকশন হয়, আমি যদি সেই পক্ষের আইনজীবী হই, I will very safely avoid this witness to examine under oath. আমার যদি 15-20 জন সাক্ষী থাকে, 1-2 জন সাক্ষীকে যদি আমি না আনি তাহলে আমার বিশেষ কোনো ক্ষতি হবে না এবং এটা আমি প্রশ্নের মুখেও করবো না। আমি যখন দেখছি যে আমার মেটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্ট যে নাকে ঘুষি মারা হয়েছে, দিস ইজ মেটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্ট, এটার উপরে বিচারটা হচ্ছে। আমার মেটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্ট PW3 যাকে ডাকা হবে বা প্রস্তাবিত PW3 যার 161 স্টেটমেন্ট রেকর্ড হয়েছে যেখানে সে বলেছে যে নাকে নয় মুখে বুকে তার ঘুষি মারা হয়েছে, I will not call them to examine under evidence in chief. I will try to avoid him. I will try not to call him. যদি তাকে ডাকাও হয় সে যদি না আসে আমি তাড়াহুড়া করবো না তাকে আনার। যদি কোর্ট তাকে ইনসিস্ট করে নিয়ে আসে দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। সো এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো একটু মাথায় রাখবেন যে আপনার ইউ এক্সামিন অল দি 161 স্টেটমেন্ট ভেরি মেটিকুলাসলি এবং দেখেন বিইং এ প্রসিকিউটর আপনার এই মূল মামলার সাথে কোন সাক্ষী কন্ট্রাডিক্টরি কথা বলেছে, কোন সাক্ষী
অ্যাডিশনাল স্টেটমেন্ট দিয়েছে। এখানে আরেকটি বিষয় আছে যে ধরেন আপনার মামলাতে 15 জন সাক্ষী আছে, বাদী তার বক্তব্যে যা বলেছেন, কিছু বক্তব্য এসছে যা বাদীর বক্তব্যের সাথে কোরিলেটেড, কিন্তু বাদী বলেন না, বাট বলছেন কে 3 জন সাক্ষী। 3 জন সাক্ষী এডিশনাল ফ্যাক্টকে করবোরেট করছেন। সো আপনি ওই এডিশনাল ফ্যাক্টটাকে আপনি নিয়ে আসেন, 3 জনকে দিয়ে করবোরেট করেন, এবং বেস্ট অপশন হচ্ছে যে এডিশনাল ফ্যাক্ট যদি রেলেভেন্ট, কনসিস্টেন্ট, trustworthy হয় এবং admissible হয়, because there are evidence on record to support this additional fact not given by the FIR or complaint petition. তাহলে আপনার কাজ হবে PW1 অর্থাৎ ভিকটিমকে এক্সামিন করে সাথে সাথে ওই 3 জনকে অ্যাক্টিভ করে ফেলে। তাহলে যেটা হবে ওই এডিশনাল ফ্যাক্টটা ওটা কোরিলেট হয়ে যাবে। এরপরে যদি কেউ এডিশনাল ফ্যাক্টকে সাপোর্ট না করে কিছু যায় আসে, আমার অলরেডি 3 জন সাক্ষী ওটাকে এস্টাবলিশ করে ফেলেছে। সো দিজ আর দি টেকনিক্স আপনাকে প্রসিকিউশন বা নালিশকারী পক্ষে মামলা পরিচালনার ক্ষেত্রে সাংঘাতিকভাবে মাথায় রেখে কাজ করতে হবে। আরেকটি বিষয় দিক মানে আপনাদের খুব আমি বলবো লক্ষ্য করার জন্য, সেটা হচ্ছে যে আপনারা যখন মামলা পরিচালনা করবেন, যেই সাক্ষীটা যেই জব্দ তালিকার সাক্ষী, সেই সাক্ষীকে দিয়ে আপনি এই ওই রিয়েল এভিডেন্স এবং জব্দ তালিকাটা একসাথে আপনি এক্সিবিট করেন। যেমন ধরুন ঘটনাস্থল থেকে রক্ত মাখা মাটি উদ্ধার করা হয়েছে, PW4 জব্দ তালিকার একজন সাক্ষী, একই সাথে তিনি আইউইটনেস। সেখানে PW4 ছাড়াও হয়তো বা PW5, PW6 আরো 2 জন সাক্ষ্য দেওয়া আছে যারা এই সেজার লিস্টের সাক্ষী। কিন্তু PW4 হচ্ছেন not only witness to the Caesar list but also witness to the direct witness to the incident. So ওই যে সাক্ষী যিনি PW4, যিনি কেবলমাত্র সেজার লিস্টের সাক্ষী নন, একই সাথে চাক্ষুষ সাক্ষী ঘটনা, তাহলে ওই জব্দ তালিকাটা প্রথমে আপনি তাকে দিয়ে এক্সিবিট করেন, এবং ওই রক্ত মাখা মাটি যেটা রিয়েল এভিডেন্স বা বস্তু প্রদর্শনী হিসেবে আদালতে উপস্থাপিত হচ্ছে, ওই রিয়েল এভিডেন্সটা তাকে দিয়ে আপনি সাক্ষী দাও। তারপরে যদি আপনি আরো একজন বা একাধিক সাক্ষীকে দিয়ে আপনি সাক্ষ্য দেওয়ান, তাহলে তার ওই সাক্ষীটাকে করবোরেট করা হলো, and that is a stronger establishment of your evidence on record before the court under trial. এই টেকনিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো সাক্ষী আমি নিয়ে আসবো, বিশেষ করে জব্দ তালিকায়, এবং এখানে আমার একটি জব্দ তালিকায় অনেক সাক্ষী থাকতে পারে, মিনিমাম 2-4 জন তো থাকে, সেই 4 জনের মধ্যে বা 3 জনের মধ্যে বা 2 জনের মধ্যে কে জব্দ তালিকার এই সাক্ষীর পাশাপাশি মূল ঘটনারও সাক্ষী, আপনি তাকে পিক আপ করে তার সাক্ষীটা নিয়ে তিনি যা দেখেছেন তা এস্টাবলিশ করে, তারপরে তার দেখা মতে, তার প্রস্তুত মতে যে সাক্ষ্যটা, যে সেজার লিস্ট, ওটাকে এক্সিবিট করান। ওই সেজার লিস্টে যে রিয়েল এভিডেন্সটাকে নিয়ে আসা হয়েছে সেটা আপনি দেখেন। অর্থাৎ আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে you have to be very technical to establish your case and to make it more valuable to the tribunal or to the judge. And if you can do it, the case of yours becomes stronger to the tribunal, and the judge grows a confidence in it and becomes very convinced that this is really a good case for prosecution. আমাদের অনেক মামলাতে আমি যখন হাইকোর্টে আপিল পর্যালোচনা করি, তখন দেখা যাচ্ছে যে খুব ভালো কেস প্রসিকিউশনের পক্ষে, কিন্তু সাক্ষীটা প্রপারলি হয়নি। সাক্ষীটা এত দুর্বল যে ভালো একটা মামলা দুর্বল সাক্ষীর কারণে কিন্তু সাজা কম হচ্ছে, ক্ষেত্র বিশেষে অ্যাকুইটাল হচ্ছে, অথচ there were good evidence on record, good real evidence on record.
টেস্টিমোনিয়াল এভিডেন্স অন রেকর্ড, যেটা তারা নিতে পারত, বাট তারা নিতে পারে না। সো আমরা যখন একটা রাষ্ট্রপক্ষে একটা মামলা পরিচালনা করবো অ্যাজ প্রসিকিউটর আর প্রসিকিউশন কো কাউন্সিল, এখানে আরেকটা জিনিস আমি বলি, আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে প্রসিকিউশন কো কাউন্সিল। প্রসিকিউশন হচ্ছে সরকার নিয়োজিত ফুল টাইম লয়ার ফর এ পার্টিকুলার কেস, ফর এ পার্টিকুলার কোর্ট। ওই কোর্টে যত মামলা দায়ের হবে তার পরিচালনার মূল দায়িত্ব হচ্ছে প্রসিকিউটর। কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনে একটা বিধান আছে, এটা আপনারা 494 থেকে শুরু করে 495 করে নেবেন, সেখানে 96 পর্যন্ত করে নেবেন। সেখানে দেখবেন যে বলা আছে যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার ক্ষেত্রে আপনার, এটা 495 আপনি পাবেন, যে যেখানে বলা আছে যে একজন রাষ্ট্রপক্ষের যিনি মূল বাদী বা যিনি মূল ফরিয়াদি বা সংবাদদাতা, তিনি চাইলে প্রসিকিউটরের পাশাপাশি তিনি তার ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দিতে পারেন, ব্যক্তিগত পছন্দের আইনজীবী নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে সে আইনজীবী কাজ করতে কোনো বাধা নেই। তবে এখানে একটা প্রায়র পারমিশন অফ দি কোর্ট লাগবে। সেখানে কোর্ট অনুমোদন দিয়ে থাকেন এবং কোর্ট অনুমোদন সাপেক্ষে তিনি প্রসিকিউশনের পক্ষে কাজ করবেন। সেই ক্ষেত্রে তার স্ট্যাটাস হবে প্রসিকিউশন কো কাউন্সিল। তো প্রসিকিউশন কো কাউন্সিল হিসেবে আপনি যখন দায়িত্ব পালন করবেন, আপনার ডিউটি হচ্ছে সেম অ্যাজ দি প্রসিকিউটর। সো ইউ আর দি কো প্রসিকিউটর। তো আপনি কো প্রসিকিউটর হিসেবে যখন দায়িত্ব পালন করবেন, আপনার মূল দায়িত্বটা হচ্ছে এই প্রসিকিউশনের এই গুরুত্বপূর্ণ আসপেক্ট গুলো, যেটা নর্মালি প্রসিকিউশনের যারা প্রসিকিউটর আছেন অমিট করে যান, সেটা যেন অমিট না হয়। আপনি সেটাকে খুব গুরুত্বের সাথে নিয়ে আসবেন, সেটাকে আপনি এনশিওর করবেন। তাহলে আমরা যখন সাক্ষী দেই, আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক, আমার ম্যাটেরিয়াল ফ্যাক্টস গুলো এস্টাবলিশ হয়েছে কিনা। দুই, ম্যাটেরিয়াল ফ্যাক্টস রিলেটেড যে ডকুমেন্ট গুলো আছে সেটা এক্সিবিট হয়েছে কিনা। তিন, ম্যাটেরিয়াল ফ্যাক্ট এস্টাবলিশ করে এইরকম কোন রিয়েল এভিডেন্স বা বস্তু প্রদর্শনী আমি এক্সিবিট করেছি কিনা। চার, আমি আমার মামলায় ভিকটিমের পক্ষে সাক্ষীদের দিয়ে এবং ভিকটিমকে দিয়ে ইনসিনুয়েট করেছি কিনা। সো আমি যখন এই কাজগুলো খুব কম্প্যাক্ট ওয়েতে করব, then there is a big budget impact on the mind of the tribunal that this is truly a gruesome offense committed upon the victim of the crime. And then you have a good case. And you have successfully proved the case beyond reasonable doubt. Right. So, আমরা তাহলে রিক্যাপ যদি করি, এই যাবত আমরা যা আলোচনা করেছি আগের ক্লাসে, আজকের ক্লাসে প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন সাক্ষী নেই, আমরা সাক্ষীটা কিভাবে নেই। আমরা সাক্ষীটা নিই এইভাবে যে আমরা প্রথমে ক্রনোলজি অফ ফ্যাক্টস তৈরি করি। ক্রনোলজি অফ ফ্যাক্টস যেটা ম্যাটেরিয়াল ফ্যাক্ট, সেটাকে ফোকাস করি। ম্যাটেরিয়াল ফ্যাক্টসকে ফোকাস করে আমরা তাকে কোশ্চেন করি। কোশ্চেনের আমরা তিনটা স্টাইল ফলো করি। প্রথমটা হচ্ছে ইট শুড বি ওপেন কোশ্চেন and the question should be closed as well. ওপেন এবং ক্লোজ কোশ্চেনকে, সেটা আমরা আগের ক্লাসে বলেছি, আমি আরেকটু আবার বলে দিচ্ছি। ওপেন কোশ্চেন হচ্ছে ইউ ক্যান নট লিড এনি আনসার, দ্যাট ইজ কল ওপেন কোশ্চেন। ঘটনাস্থলটা কি, ঘটনার তারিখ কবে, ঘটনা সময়টা কবে, ঘটনার দিন ওইখানে আসামিদের কারা কারা ছিল। এখানে কিন্তু আমি কোনো উত্তর দেইনি, আমি শুধু প্রশ্ন করেছি, সেখানে কোনো উত্তর নেই, দ্যাট ইজ কল ওপেন কোশ্চেন। আর ক্লোজ কোশ্চেন হচ্ছে যে আপনি যখন প্রশ্নটা করবেন, প্রশ্নটা এমন ভাবে করবেন যেন আপনার প্রশ্নের উত্তরে সেভারাল ইস্যুস বা একাধিক ইস্যু নিয়ে সে কথা বলার সুযোগ না পায়। কারণ আপনি শুরুতেই যদি তাকে একাধিক ইস্যুতে লিড করে দেন, তাহলে সে অনেক কথা বলবে, যে কথাতে কন্ট্রাডিকশন আসার সম্ভাবনা খুব বেশি। কাজেই দি প্রসিকিউশনস কোশ্চেন ডিউরিং এভিডেন্স ইন চিফ কি হবে, আমার কোশ্চেন হবে ওপেন, কোশ্চেন হবে ক্লোজড, কোশ্চেন হবে পিগি ব্যাক। কোশ্চেন পিগি ব্যাক কি সেটা আমি বলেছিলাম। পিগি ব্যাক হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটাকে নিয়ে দ্বিতীয় প্রশ্ন করা। আচ্ছা, ঘটনার দিন ও তারিখে আসামি কোথায় অবস্থান করছিল, রাস্তার উপরে।
রাস্তার উপরে কিসে অবস্থান করছিল? গাড়িতে। গাড়িতে অবস্থানের পর সে কি করলো? গাড়ি দরজা খুলে নামলো। দরজা খুলে নেমে সে কি করলো? আমার দিকে 20 কদম এগিয়ে আসলো। 20 কদম এগিয়ে আসার পর সে কি করলো? দেখেন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আগের প্রশ্ন দিয়ে আমি উত্তর দিয়ে করছি। দ্যাট ইজ কল পিগি ব্যাক। দ্যাট ইজ কল। এবং লক্ষ্য করুন প্রশ্নগুলো কিন্তু ছোট, ক্লোজড, এবং একটা ইস্যু বেসড, সেভারাল ইস্যু নাই। ক্লোজ কোশ্চেনের আরেকটা বিউটি হচ্ছে ইউ প্রিপেয়ার এ কোশ্চেন টেকিং ওয়ান ইস্যু, নট সেভারাল ইস্যু। আচ্ছা, ঘটনার দিন, ঘটনার তারিখে কি হয়েছে বলেন তো? So you are inviting him to volunteer all the facts and figures, which is obvious to make mistakes and to give contradictory answers. Don't do it. Don't do it. অনেক সময় আপনি দেখবেন যে বিজ্ঞ বিচারক বৃন্দ অনেক সময় অধৈর্য হয়ে যাচ্ছেন আপনার বিভিন্ন প্রশ্ন। Don't don't allow him to emphasize on his impatience or her impatience. It doesn't matter how impatient the learned judge is. You are in a mission to save your client. আপনি যদি প্রসিকিউশনে কাজ করেন, আপনি আপনার ক্লায়েন্টকে কিন্তু সেভ করছেন কি from the offense that has already been committed, from his mental. You are actually you are giving him a mental asylum by doing justice, by doing assuring justice. আপনি তাকে একটা মেন্টাল অ্যাসাইলাম দিচ্ছেন, তাকে মানসিক প্রশান্তি দিচ্ছেন। সো এই প্রশান্তিটা যেন টিকে, আপনাকে সেভাবেই মামলা পরিচালনা করতে হবে। তো এটা হচ্ছে একটি বিষয়। সো আপনি কি করছেন? আপনি পিগিব্যাক করছেন। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলেছিলাম যে ইউ আর টু কিপ এ সিন ইন ইউর মাইন্ড। পুরো ঘটনাটায় আপনার সিন সেটিং টেকনিকটাকে এনশিওর করতে হবে। সিন সেটিং টেকনিকটা আমি বলেছিলাম, যদি আপনারা রিমেম্বার করে থাকেন, সিন সেটিং টেকনিক হচ্ছে সেটা যেখানে ইউ ডু ফলো দ্য ক্রোনোলজি অফ ফ্যাক্টস ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড অফ দ্য এপিসোড। টোটালটাকে আপনি একটা এপিসোড করে আপনি ক্রনোলজি তৈরি করেন। একটা ঘটনার কিন্তু একটা ঘটনা প্রবাহ থাকে, এই প্রবাহের কিন্তু একটা ক্রনোলজি থাকে, এই ক্রনোলজির কিন্তু একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে। আপনাকে সেই ক্রনোলজিটাকে মাথায় রেখে আপনার প্রশ্নমালাগুলো তৈরি করতে হবে, এবং সেই প্রশ্নমালা করতে গিয়ে আপনি এই টেকনিকগুলো ফলো করবেন। অর্থাৎ আপনি আগে আপনার ক্লায়েন্টের প্রত্যেক সাক্ষীর যে বক্তব্য, ইউ হ্যাভ টু বি মাস্টার অফ দ্যাট ফ্যাক্টস বিফোর ইউ অ্যাকচুয়ালি আস্ক দ্য কোশ্চেন। তো এখানে আপনি যদি মনে করেন যে আপনার সাক্ষী is a very expert person, therefore he or she is in a position to spell out of all the events that he actually underwent during the course of the offense. না, এটা আপনার ভুল থাকে, কোনো সুযোগ নেই এটা। কারণ হচ্ছে সে যদি এগুলো বুঝতো তাহলে আপনার আমার মতো লয়ারের দরকার ছিল, কোনো দরকার ছিল। আমার আপনার এঙ্গেজমেন্টের মেইন কারণটা হচ্ছে টু অ্যাসিস্ট হিম ইন দি কোর্ট দ্য ওয়ে দি কোর্ট ওয়ান্টস টু সি দি এভিডেন্স ইজ টু বি পুট টু হিম অর হার। সো এভিডেন্সটাকে আপনি কিভাবে তুলবেন, কি পর্যায়ে তুলবেন, যেটা বিশ্বাসযোগ্য একটা স্টোরি টেলিং হবে থ্রু দি কোর্স অফ এভিডেন্স, সেটার দায়িত্ব আপনার। সেই দায়িত্ব যদি আপনি ফেল করেন তাহলে ইউ ফেল দি কেস, and you make your client to suffer the failure of the case, which is might be a good case. So your preparation is very important before you actually deploy your technique and expertise upon the witness to get the facts as the judge wants to see. So এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই জিনিসটা আপনার মাথা থেকে সরে গেলে, আমি গত তারিখেও বলেছি যে আমি অনেক আইনজীবীকে দেখেছি উইদাউট বিগ প্রেজুডিস টু এনি অফ দ্য পার্টিকুলার লয়ার, বাট আমি অনেক আইনজীবীকে দেখেছি, এখনো দেখি, যারা যেদিন সাক্ষী, তার সাক্ষীকেই চেনেন, হ্যাঁ হ্যাঁ তার সাক্ষীকেই চেনেন। ট্রাস্ট মি, আমি দেখেছি। এই জুনিয়র করে সাক্ষীকে স্যার ওই যে উনি আমার সাক্ষী। ও আচ্ছা আচ্ছা, তুলো তুলো তাড়াতাড়ি তুলো। আচ্ছা, যে সাক্ষীকেই চেনে না সে কি সাক্ষী দেবে? কি এই সাক্ষী, তো কি সাক্ষী নেবে? এবং যখন সাক্ষীকে শপথ পাঠ করানো হচ্ছে, উনি 1:1 উল্টাচ্ছেন উল্টাচ্ছেন। এই ঘটনা কি ছিল, ঘটনা কি ছিল? ডোন্ট ডু ইট প্লিজ। আর যদি আপনারা এই কাজটা করেন, মেহরবানি করে আপনারা আমার ক্লাস করেছেন এই পরিচয়টা দিবেন।
চলো না না। আমার যারা 1 মিনিটের ছাত্র বা আমার যারা 1 মিনিটের পার্টিসিপেন্ট, আমি ছাত্র বলবো না, পার্টিসিপেন্ট, আমি অনুরোধ করব, ডু নট বিট্রে your client by taking the fees from him or her. If you do it, you do betray to your client and you are not entitled to it. That is a gross misconduct. হয়তো এটার জন্য আপনার কোনো শাস্তি হবে না, but there is Almighty Allah. He is watching what you are doing. So আপনার যখন সাক্ষী দেই, আমরা কি করি, আমরা আমরা we portray the scene to the court so as to make him a believable story that that actually happened on the day of occurrence. সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা যখন প্রসিকিউশনে কাজ করব, কো কাউন্সিল কিংবা প্রসিকিউটর হিসেবে আমাদের মূল দায়িত্ব হবে, ও আরেকটি বিষয় বলে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন সাক্ষী নেবেন, প্লিজ খুব ভালো করে শুনুন আমি কি বলতেছি, ভেরি ইম্পর্টেন্ট আস্পেক্ট। আপনি যখন সাক্ষী নেবেন, প্লিজ 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 চেক দি চার্জ ফ্রেমিং অর্ডার। I repeat, check the charge framing order. ওখানে বলা আছে কোন আইনের কোন কোন ধারায় অভিযোগ গঠিত হয়েছে। আপনি যখন আপনার সাক্ষীকে প্রস্তুত করবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই ধারার ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার সাক্ষীতে উঠে আসছে কিনা। আই রিপিট, আপনাকে বুঝতে হবে ওই ধারার সাক্ষীগুলো আপনার সাক্ষী, ওই ধারার ইনগ্রেডিয়েন্টস গুলো, উপাদানগুলো, অপরাধের উপাদানগুলো আপনার সাক্ষীতে আসছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। তাহলে এটা আপনাকে যদি দেখতে হয়, ইউ আর টু কনসাল্ট দি কি বলে চার্জ ফ্রেমিং অর্ডার প্লাস দ্য চার্জ ফ্রেম বাই দ্য লার্নেড জাজ। দ্য লার্নেড জাজ যে চার্জটা ফ্রেম করলেন, সেই চার্জটা আপনাকে দেখতে হবে। এবং আমরা in my humble understanding, if I may say so, আমি অধিকাংশ ক্ষেত্রে, 1-2 জন বিজ্ঞ সিনিয়র আইনজীবী ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমি কাউকে দেখি নাই যে তারা ওই আপনার কি বলে চার্জ কি হয়েছে এটা দেখছেন। নো, ডোন্ট ডু ইট। আপনি চার্জটা দেখুন, কোন কোন ধারায় চার্জ হয়েছে। আপনার সাক্ষীদের দিয়ে যখন সাক্ষ্য গ্রহণ করাবেন, অ্যাকর্ডিং টু দি রেকর্ড, সেখানে দেখেন ওই বক্তব্যগুলো, ওই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার সাক্ষীতে উঠে আসছে কিনা, উঠে আসছে কিনা। আপনি সাক্ষী করার সময় যদি এনি অফ দি ফ্রেম চার্জ আপনি যদি অমিট করে যান, then you are actually running the risk of not bringing the accused under proper justice. সে যেহেতু একাধিক অপরাধ সংগঠন করেছে, সে একাধিক অপরাধের জন্য যদি একাধিক ধারায় মামলা হয়ে থাকে, চার্জ গঠন হয়ে থাকে, তাহলে প্রত্যেকটি ধারার যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আপনি নিয়ে আসতে হবে আপনার সাক্ষীর মাধ্যমে। যদি আপনার ধারণাই না থাকে কোন কোন ধারায় অপরাধ সম্পাদন হয়েছে এবং কোন কোন ধারায় আপনার এই সাক্ষী চার্জ গঠন হয়েছে, এটা যদি আপনি মাথায় না রেখে কাজ করেন, সেখানে কিন্তু আপনি একটা ভুল করবেন, গুরুত্বপূর্ণ বিষয় আপনি অমিট করে যাবেন। সো আপনাকে অবশ্যই যে কোনো প্রসিকিউশনের মামলা বা নালিশির মামলা সাক্ষী গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার চার্জ গঠনটা কি হয়েছে। এর জন্য আমি যে কাজটা করে থাকি, যে কোনো সাক্ষী শুরু করার আগে আমি 2টি অর্ডার এবং একটি ডকুমেন্ট, যেটা অভিযোগনামা বলা হয়, এই অভিযোগনামা, চার্জ ফ্রেমিং অর্ডার এবং কগনিজেন্স টেকিং অর্ডার, এই 3টাকে আমি আমার চোখের সামনে রাখি। কারণ কোন অপরাধী বিচার হচ্ছে বা হবে, কগনিজেন্স কিসে নেওয়া হয়েছে, এবং কগনিজেন্স যেটাতে নেওয়া হয়েছে ওটা সবটাই কি চার্জ হলো না 2-1টাকে বাদ দিয়ে বা এডিশন করে চার্জ হলো, সেটা আমি দেখি। যদি বাদ দেওয়া হয়, তাহলে যেটা নেওয়া হয়েছে চার্জের সময় ওইটাই আমি এস্টাবলিশ করব। যদি কগনিজেন্সের বাইরে নতুন কোনো ধারাতে চার্জ গঠন করা হয়, তাহলে আমার সেটাও মাথায় রেখে কাজ করতে হবে। আর যদি কগনিজেন্স অর্ডার এবং চার্জ একই হয়, তাহলে তো কোনো কথাই নেই, আমার সেটা মাথায় রেখে কাজ করতে হবে। সো আমরা যারা এই রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করি,
কো কাউন্সিল হিসেবে বা প্রসিকিউটর হিসেবে তাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আমার কগনিজেন্স কি ছিল, চার্জ ফ্রেমিং কি ছিল, কি 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 ধারায় কোন কোন আইনে চার্জ হয়েছে, সেটা আমার মাথায় রেখে তারপরে আপনার আমার সাক্ষী তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে এবং সাক্ষী দিতে হবে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে কোনোভাবেই যেন আমরা চার্জের বাইরে গিয়ে কোনো জিনিস প্রমাণ করার চেষ্টা না করি, বা চার্জে আছে সেটাকে বাদ দিয়ে কোনো কিছু সাক্ষীতে না আনি। আর ওয়েল অ্যাডভান্স আপনার যে সকল সাক্ষীরা উপস্থিত থাকবে, নর্মালি আমরা কোর্টের যে অর্ডার থাকে যে 1 থেকে 3 নম্বর সাক্ষী আসবে, এই সাক্ষীর লিস্টটা কিন্তু কোর্ট ধরে নেয় চার্জশিটে বা পুলিশ অন্যান্য প্রতিবেদনে যে সাক্ষী তালিকা থাকে, কোন কিন্তু ওই তালিকা ধরেই ডাক দেবে। 1 থেকে 3 ডান, 3 থেকে 6 ডান, 6 থেকে 9 ডান, 9 থেকে 12, 10 থেকে 12, এভাবে কোর্ট কিন্তু ডাকে। সো পরের তারিখের আগে ওই 3 সাক্ষী আপনি ভালো করে নেন, যাতে আপনি প্রপার সাক্ষীটা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আর আমি যেটা বলি যে আপনি ইউ আর ভেরি মাচ এন্টাইটেল, দ্যাট ইজ ইয়োর ডিউটি। অনেক সিনিয়রকে আমি বলতে শুনেছি, এবং দিস ইজ এ ভেরি ব্যাড আইডিয়া। আমরা যখন বার ফাইনাল কোর্সে যাই, আমাদের তখন বলা হয়েছিল ডু নট এন্টার দ্য কোর্ট আনটিল ইউ প্রিপেয়ার ইউর উইটনেস। এবং আমি যেটা বললাম যে আপনি তো তাকে অ্যাকচুয়ালি নতুন কিছু শেখাচ্ছেন না, ও যা বলেছে তাই সে মনে রাখতে পারছে কিনা, এটাই হচ্ছে আপনার রিহার্স বা প্রিপারেশনের মুখ্য উদ্দেশ্য। So you prepare yourself, then you prepare your client, your witness, and then you enter the court to take evidence in chief. If you can't do it, you don't go there, because you're going into the court without preparation is of no worth. You do not actually serve any purpose by entering the court on that day without being prepared. So আমি মনে করি যে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এখানকার পার্টিসিপেন্ট, তারা মেহেরবানি করে যদি কোনো সাক্ষী করাতে যান রাষ্ট্রপক্ষে, তাহলে পরে আপনি রাষ্ট্রপক্ষের সমস্ত সাক্ষ্য সম্বন্ধে ধারণা নিন, মূল বক্তব্য সম্বন্ধে ধারণা নিন, অ্যাভেইলেবল যদি কোনো রিয়েল এভিডেন্স থাকে, যেমন যদি ছুরি উদ্ধার থাকে, ব্লাড উদ্ধার থাকে, ডিএনএ এভিডেন্স থাকে, ফরেন্সিক এভিডেন্স থাকে, আদার এভিডেন্স থাকে, হোয়াট এভার মে বি দ্য এভিডেন্স, দেয়ার আর লটস অফ এভিডেন্স। আপনার ব্যালিস্টিক রিপোর্ট থাকতে পারে, আপনার পোস্টমর্টেম রিপোর্ট থাকতে পারে, আপনার ইনজুরি রিপোর্ট থাকতে পারে, আপনার মেডিকেল সার্টিফিকেট থাকতে পারে। মেডিকেল সার্টিফিকেট এক জিনিস, ইনজুরি রিপোর্ট আরেক জিনিস, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি অনেক ইনজুরি রিপোর্ট দেখেছি যখন মেডিকেল সার্টিফিকেট আকারে আসে, সেখানে তারা টুইস্টেড করে নিয়ে আসে। টুইস্টেড করার কারণে দেখা যাচ্ছে মেডিকেল ইনজুরির সাথে মেডিকেল সার্টিফিকেটের মধ্যে একটা ডিফারেন্স থাকে, সেটা আমরা অ্যাকিউজ পক্ষের সুবিধাটা নেই, অ্যাকিউজ পক্ষের সুবিধাটা নেই। অতএব আপনাকে দেখতে হবে যে যে মেডিকেল সার্টিফিকেটটা আসলে এটা টুইস্টেড, যদি টুইস্টেড থাকে ইউ বি ভেরি কেয়ারফুল, ইউ বি ভেরি কেয়ারফুল বিং এ প্রসিকিউশন কো কাউন্সিল অর প্রসিকিউটর, যেন এটা টুইস্টেড না হয়। আর যদি টুইস্টেড হয় তাহলে কিন্তু ইট উইল গো এগেইনস্ট ইউর কেস। আপনার কেসটা ভালো হওয়ার কারণেও শুধু ডকুমেন্টারি, এটাকে বলা হয় কন্ট্রাডিকশন, ডকুমেন্টারি কন্ট্রাডিকশনের কারণে আপনারই হবে। যেমন আমি একটি মামলা কিছুদিন আগে দেখলাম এবং করলাম, সেখানে আপনারা শুনে অবাক হবেন, সাক্ষীর আগে আমি অবশ্যই ডিফেন্সে কাজ করেছি। সেখানে মজার বিষয় হচ্ছে যে মেডিকেল এভিডেন্সে বলা আছে যে তাকে, মেডিকেল এভিডেন্স অর্থাৎ ইনজুরি রিপোর্টে বলা আছে, যেটা পরবর্তীতে মেডিকেল সার্টিফিকেট হিসেবে অবশ্য একই আসছে, সেখানে দেখানো আছে যে তার এজ অফ দি ইনজুরি হচ্ছে 2 hours, তাকে ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 3 তারিখ, 3রা জানুয়ারি। আই রিপিট, তার ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 3রা জানুয়ারি। তাকে এক্সামিন করা হলো at 6 o'clock, 6টায়, সন্ধ্যা 6টায়। ঘটনা ঘটেছে 1লা জানুয়ারি বিকাল 5টায়, আর ইনজুরি সার্টিফিকেট ইস্যু হয়েছে 3রা জানুয়ারি সন্ধ্যা 6টায়। এইজ অফ ইনজুরি হচ্ছে 2 hours। এখন বলেন তো, এই মামলার কি কোনো ভবিষ্যৎ আছে? সিরিয়াস অফেন্স, বাট এক্সট্রিম কন্ট্রাডিকশন অফ দি এজ অফ দি ইনজুরি। তার মানে হচ্ছে
there is a reasonable doubt that this injury, আমি সাবমিশন দিয়েছি যে this is an injury, this is truly an injury, but not the injury suffered by him on the day of occurrence as arrest. This might be an injury for some other reason not explained and explained in this case. কারণ এফআইআর এর বক্তব্য অনুযায়ী 1 জানুয়ারিতে তার আঘাত প্রাপ্তির ঘটনা বলা আছে, আর তার মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট বলছে তিনি আঘাত পেয়েছেন 3রা জানুয়ারি সন্ধ্যা 6টায় তার এক্সামিন হলো, এজ অফ ইনজুরি হচ্ছে 2 ঘন্টা, তার মানে 3রা জানুয়ারি বিকাল 4টায় সে ইনজুরি সাফার করেছে। আর অ্যালিজলি অ্যাকিউজ তাকে হিট করেছে at 5 o'clock on 1st of January। তাহলে মাঝখানে এই যে প্রায় 34 থেকে 38 ঘন্টার যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা কোনো ব্যাখ্যা নেই, এর কোনো ব্যাখ্যা নেই। How come the injury sustained by the victim on 1st of January at around 5 o'clock is only 2 hours of age on the day of 3rd of January at 6 o'clock? So আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি প্রসিকিউশনের পক্ষে কাজ করেন আর এই ধরনের কন্ট্রাডিক্টিং এভিডেন্স যদি থাকেন, try not to use that evidence. Try not to use that evidence. আপনি এভিডেন্স ব্যবহার না করলে একটা ব্যাপার, আপনি এভিডেন্সটা ব্যবহার করলে অন রেকর্ডে অন এভিডেন্স আপনি একটা কন্ট্রাডিকশন নিয়ে আসেন। আমি যদি ওই আসামির পক্ষে থাকতাম, আমি যদি ওই প্রসিকিউশনের পক্ষে থাকতাম, তাহলে আমি খুব টেকনিক্যালি ওই এভিডেন্সটাকে আমি অ্যাভয়েড করে দিতাম, কারণ আমার এফআইআর কেসটা আছে, এফআইআরটাই প্রমাণ করব। তারা হয়তো বলতো আর্গুমেন্টেশন মাই লর্ড ইওর অনার, এই যে ইনজুরির কথা যেটা বলছে তার কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। আমার তো সাক্ষী আছে, আমার তো সাক্ষী আছে, কিন্তু এই মেডিকেল ইনজুরি সার্টিফিকেটটা যদি আমি এক্সিবিট করি, তাহলে দেখা যাচ্ছে যে দেয়ার আর evidently blurring and glaring contradictions as to the material point of facts, creating a reasonable doubt not to believe on prosecution. So এই বিষয়গুলো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে আপনারা যখন ডকুমেন্ট স্টাডি করেন, আপনার ডকুমেন্ট স্টাডি মূল ভিত্তি হবে আপনার এফআইআর। এফআইআর এর সাথে যে রেলেভেন্ট এভিডেন্স গুলো আছে, 161 স্টেটমেন্ট, স্কেচ ম্যাপ এন্ড ইন্ডেক্স, আপনার যে ঘটনাস্থলের বর্ণনা আছে, you check with the details of sketch map and index and explanation, ওখানে আপনার ঘটনাস্থলটা পুরোপুরি spelled out and corroborate করে। যদি না করে, then you try not to use that, not to use that. আর যদি corroborate করেন, you use it very powerful, very powerful. আর যদি মনে করেন যে আদার সাইড অত টেকনিক্যালি আপনার এই স্কেচ ম্যাপ ইন্ডেক্স গুলো নিয়ে আসতে পারবে না, you might take the risk. It depends how you know, how much you know about the lawyers of the other side who is actually appearing and contesting your client. So এই জিনিসটা একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আপনাকে দেখতে হবে। তো আপনাকে খুব মেটিকুলাসলি আপনার এফআইআরটা করতে হবে, এফআইআর এর ঘটনাস্থলটা সঠিকভাবে স্পেল আউট হলো কিনা স্কেচ ম্যাপ ইন্ডেক্স এন্ড এক্সপ্লেনেশনে সেটা দেখতে হবে। আপনার যে মেডিকেল এভিডেন্স গুলো আছে, যেমন এর আগে বলেছিলাম যে আমার একটি মামলাতে 6টা ইনজুরি সার্টিফিকেট ছিল, প্রত্যেকেই আহত হয়েছেন কোচ দিয়ে। কোচ হচ্ছে আপনার .7H, এক ধরনের অস্ত্র, দেশি অস্ত্র, যেটার মাথার চোখা এবং এটা লোহা দিয়ে তৈরি করা। তো যখন কোচ দিয়ে আঘাত করা হয়, আমরা জানি it causes and it actually causes harm of puncture, এটা ছিদ্রযুক্ত ক্ষত তৈরি করে, not lacerated, ফ্যাতলানো না, lacerated, ফ্যাতলানো কাটানো, এটা পয়েন্টার শার্প এজ, অতএব এটা যেটা হবে সেটা হচ্ছে পাংচার, এটা হবে পাংচার। কিন্তু দেখা গেছে মেডিকেল ইনজুরিতে বলতেছে lacerated blunt weapon, lacerated blunt weapon. So coach is never meant to be a blunt weapon. This is a sharp edge, pointed sharp edge weapon.
তো এখানে এটা ব্লান্ট ওয়েপন হওয়ার কোনো সুযোগ নেই। আমার সাবমিশন ছিল ডিউরিং মাই আর্গুমেন্ট, আমি মামলাতে আর্গুমেন্টে গিয়েছিলাম, তো সেখানে আমি বলেছি যে there are glaring contradictions of all the 6 injury certificates, এবং তাদের যে বর্ণনা ছিল, তারা যে সাক্ষীটা এনেছে ওই সাক্ষীতে বলেছে, এটা আমি ডিফেন্স কেসে যখন আলোচনা করতাম আমি প্রসিকিউশনের পক্ষে যে কথাটা বলে শেষ করতে চাই এখন, সেটা হচ্ছে আপনারা যখন প্রসিকিউশনের পক্ষে দায়িত্ব নেবেন তখন আপনি এনশিওর করুন যে আপনি আপনি এই প্রসিকিউশনের ডকুমেন্ট সম্বন্ধে ইউ হ্যাভ ক্লিয়ার আইডিয়া, যে আপনার হাতে কটি প্রসিকিউশন ডকুমেন্ট আছে টু প্রুভ, আপনার হাতে প্রসিকিউশনের কটি রিয়েল এভিডেন্স আছে টু প্রুভ, আপনার হাতে কজন সাক্ষী আছে টু গিভ এভিডেন্স, টেস্টিমোনিয়াল এভিডেন্স। আপনার এই তিনটা অ্যাসপেক্ট আপনি ক্লিয়ারলি আপনার একটা পিকচার থাকতে হবে। there should be a clear picture in your mind যে আমি এতগুলো সাক্ষী করাবো, এই সাক্ষীকে দিয়ে এই ডকুমেন্টারি এভিডেন্স, এই সাক্ষীকে দিয়ে এই রিয়েল এভিডেন্স, এই সাক্ষীকে দিয়ে আমি এই ফ্যাক্ট আনবো, ওই সাক্ষীকে দিয়ে আমি ওই ফ্যাক্ট আনবো। আপনি একটা বিগ পিকচার আপনাকে তৈরি করে ফেলতে হবে। If you don't have that preparation, you are actually taking money from your client for nothing. Trust me, you are taking money from your client for nothing, for doing nothing. অবশ্য আপনারা বলতে পারেন যে আমাদের সরকারি অধিকাংশ সংস্থাই are taking salaries for doing nothing. What's wrong if we do so? Well, I would say, well, that is the difference between a lawyer and a non-lawyer. আমরা যারা আইনজীবী, আমরা চেষ্টা করি আমাদের টাকাটা হালাল করে খেতে। আমরা অবশ্যই প্রসিকিউশনের পক্ষে ডকুমেন্টগুলো, আমি আগেই বলেছি প্রসিকিউশনের মোরলেস খুব বেশি ডকুমেন্ট আপনাকে জানতে হবে না। আপনাকে যে ডকুমেন্টগুলো মোরলেস জানতে হবে, এফআইআর, one system of statement, Caesar list, one system of statement from accused, one system of statement from the witness, তারপরে আসবে হলো স্কেচ ম্যাপ, ইন্ডেক্স and explanation of index. A খসড়া মানচিত্র is a bunch of 3 documents. এটা a bunch of 3 documents. সেটা হচ্ছে প্রথমে হচ্ছে খসড়া মানচিত্র, সূচিপত্র, সূচিপত্রের ব্যাখ্যা, এই তিনটা আপনি ভালো করে পড়ুন। আবার এটাকে আপনি এফআইআর এর সাথে মিলান, অন্যান্য সাক্ষী যে ঘটনাস্থলে বর্ণনা দিচ্ছে তাদের সাথে মিলান, ওখানে কন্ট্রাডিকশন আছে না মোরলেস কারেক্টলি এটাকে অ্যাপ্রোচ করা হয়েছে। দেন আপনি দেখুন যে আপনার কোনো এক্সপার্ট ওপিনিয়ন আছে কিনা। এখানে এক্সপার্ট ওপিনিয়ন থাকবে মেডিকেল ইনজুরি সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, আপনার থাকবে ডিএনএ রিপোর্ট, আপনার থাকবে ডিজিটাল ফরেনসিক রিপোর্ট, আপনার থাকবে ব্যালিস্টিক রিপোর্ট, আপনার থাকবে ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট, আপনার থাকবে ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই রিপোর্টগুলো আপনাকে দেখতে হবে যে সব সব একসাথে থাকবে না। যে যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্ট, যেগুলো টেকনিক্যাল রিপোর্ট, যেগুলোকে এক্সপার্ট রিপোর্ট হিসেবে ধরা হয়, আপনি একটা চার্ট তৈরি করুন। এক্সপার্ট রিপোর্ট কি কি আছে, রেগুলার রিপোর্ট কি কি আছে, তারপরে স্টেটমেন্ট কি কি আছে, আদার দেন স্টেটমেন্ট অন্যান্য এভিডেন্সিয়াল রিপোর্ট কি কি আছে, যেমন ধরুন সেজার লিস্ট, কটা সেজার লিস্ট আছে, এবং সেজার লিস্ট যদি একাধিক থাকে ক্রনোলজিক্যালি সাজান, প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, কোন সেজার লিস্টে কি উদ্ধার হলো, কোথায় উদ্ধার হলো, কে উদ্ধার করলো, কিভাবে উদ্ধার হলো, এগুলো দেখেন, এবং সেখানে কনসিস্টেন্সি আছে কিনা সেটা মিলান এফআইআর এর সাথে। দেখেন যে এই 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 এভিডেন্স গুলো আদৌ আমার যে এফআইআর স্টোরি তার সাথে কোরিলেট করে কিনা, না আননেসেসারি জিনিসগুলো চলে আসছে, বা নেসেসারি জিনিস কি আসছে সেগুলো একটু মিলান। মিলিয়ে দেন আপনি একটা একটা মোটামুটি একটা প্রিপারেশনে থাকবেন। এবং আপনার কয়জন সাক্ষী আছে, কে কতটুকু সাক্ষী দিচ্ছে, তাহলে আপনি এখানেও একটা সেগমেন্ট করে ফেলতে পারেন। আমার এই টোটাল এপিসোডে কে এ টু জেড দেখেছেন তাকে একটা গ্রুপ, কে পার্শিয়াল অংশ ফার্স্ট হাফ তাকে একটা গ্রুপ, কে লাস্ট পার্ট তাকে একটা গ্রুপ, কে মিডল পার্ট তাকে একটা গ্রুপ। আমরা এইভাবে গ্রুপ করে সাক্ষীগুলোকে যদি আমি সাজাই, তাহলে আমার পক্ষে ওই সাক্ষীকে দিয়ে প্রপার সাক্ষীটা বের করা সম্ভব। আমরা কিন্তু সাক্ষী নিয়ে এই স্টাডিগুলো করি। আবার দেখেন সাক্ষী কিন্তু কিছু ক্যাটাগরি আছে। একটা সাক্ষী হচ্ছে আমরা যেটাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা কোর্টের টার্মে বলি
পাবলিক সাক্ষী। পাবলিক সাক্ষী, আমরা পাবলিক শব্দটা ব্যবহার করি সরকার শব্দকে ইঙ্গিত করার জন্য। তাহলে পাবলিক সাক্ষী কিন্তু সরকারি সাক্ষী। বাস্তবতা হলো এখানে আমরা পাবলিক সাক্ষী বলতে বোঝাচ্ছি দোজ হু আর নট গভর্নমেন্ট অ্যাপারেটাস। পাবলিক সাক্ষী কারা জানেন? এই ক্রিমিনাল কেসে আমাদের এই ভুলটা একটু আপনাদের ভেঙে দেওয়া দরকার। পাবলিক সাক্ষী হচ্ছে পুলিশ অফিসার যিনি তদন্ত রিপোর্ট দিলেন। পাবলিক সাক্ষী হচ্ছে মেডিকেল অফিসার যিনি মেডিকেল রিপোর্টটা দিলেন। পাবলিক সাক্ষী হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন প্রোভাইডার যিনি ফরেন্সিক রিপোর্ট দিচ্ছেন, যেমন ডিজিটাল সিকিউরিটি এক্সপার্ট, উনি একজন ডিজিটাল রিপোর্ট দিচ্ছেন। ডিএনএ এক্সপার্ট যিনি ডিএনএ রিপোর্ট দিচ্ছেন। ডিএনএ এক্সপার্ট ডাক্তার হতে হবে নট নেসেসারি। ডিএনএ ইটসেলফ ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট। সেখানে কিন্তু ডাক্তার ডিএনএ রিপোর্ট দেবে তা কিন্তু না। ডিএনএ রিডার ডিফারেন্ট রিডার, তার ডিফারেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন। ডাক্তারও হতে পারে, বাট আদার দেন ডাক্তারও কিন্তু ডিএনএ কোয়ালিফাইড পার্সন আছে। তো এখানে যদি ডিএনএ রিপোর্ট আসে তাহলে আপনি ডিএনএ রিপোর্টটাকে আপনি দেখতে হবে। সো আপনাকে, এরা হচ্ছে পাবলিক সাক্ষী। এই রিপোর্টগুলো যারা দেন সরকারি দায়িত্বে থেকে কোনো অপরাধ, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে যে প্রতিবেদন বা ইত্যাদি বিষয় সংযুক্ত থেকে যিনি সম্পৃক্ত থাকছেন তিনি হচ্ছেন পাবলিক সাক্ষী। আর যারা কিনা ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা হলে মামলার মূল প্রাণ শক্তি সাক্ষী। এরা হচ্ছে রেগুলার সাক্ষী, তারা পাবলিক সাক্ষী না। আবার তারা প্রাইভেট সাক্ষীও না, তারা হচ্ছে শুধু সাক্ষী। তো আপনি যদি যেহেতু ক্যাটাগরাইজ করতে চাচ্ছেন তাহলে ওদেরকে যদি বলতেই হয় অ্যাট বেস্ট আপনি তাদেরকে প্রাইভেট সাক্ষী বলতে পারেন, বাট তারা গভর্নমেন্ট পাবলিক সাক্ষী। সো এই সাক্ষীগুলো আপনাকে আলাদা করেন যে আমার এক্সপার্ট সাক্ষী কি আছে, ওই সাক্ষীকে আমি কিভাবে হ্যান্ডেল করব। মেডিকেল এক্সামিনার যদি থাকে, আপনাদেরকে আরেকটা কথা বলি, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনার মেডিকেল সাক্ষী যারা সেকশন 509A এবং 509টা আপনারা ভালো করে পড়বেন। ওইখানে দেখবেন যে, এবং 2014 সালের ধারাটা আমার মনে নেই, 2014 সালের ডিএনএ অ্যাক্টেও আপনার বলা আছে যে যারা এক্সপার্ট ওপিনিয়ন প্রোভাইডার তারা কোর্টে উপস্থিত না থেকে তাদের এই রিপোর্টটা যদি পাঠিয়ে দেয়, এই রিপোর্টটাই উইদাউট দেয়ার অ্যাটেন্ডেন্স এক্সিবিট হিসেবে নেওয়ার সুযোগ আছে। এখানে তাদের উপস্থিত সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই, তাদের এক্সাম্পশনটা বাই ল দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে এই ধরনের এক্সপার্টকে আপনার মামলার প্রমাণের জন্য তাদেরকে টাকা প্রয়োজন, যদি আপনি ডিএনএ এভিডেন্স করতে পারেন, আপনি জানেন যে কিভাবে ডিএনএ এভিডেন্স তৈরি হয় এবং ডিএনএ রেকর্ডটা কিভাবে পড়তে হয়, যদি আপনি জানেন, তাহলে ইউ কল দি ডিএনএ এক্সপার্ট টু ক্রস ইট, ইউ কল দি মেডিকেল এক্সপার্ট টু ক্রস ইট। যদি আপনি বুঝেন, ওই যে আমি যেটা বললাম যে ওই 6টা মামলায় 6টা ইনজুরি কেসে যেখানে 6টা সার্টিফিকেট ছিল, ওইখানে আমি যেহেতু আর্গুমেন্ট স্টেজে ছিলাম, আমি আর্লি স্টেজে থাকতে পারিনি, আমি যদি মামলা কন্ডাক্ট করতাম ট্রায়ালে, আমি তখন ওই ডাক্তারদেরকে কল করতাম, কল করে আমি তাদেরকে এক্সামিন করতাম যে আপনি বলেছেন এটা ব্লান্ট ওয়েপন, আপনি দেখেন এফআইআর বলা আছে এটা কুচ, কুচ ইজ এ পয়েন্টেড শার্প এজ ওয়েপন এন্ড ইট কজেস পাংচার, আপনি লিখেছেন এখানে ল্যাসারেটেড, আপনি বলেছেন ওয়েপনের টাইপ হচ্ছে এই কি বলে ব্লান্ট ওয়েপন, বাট ইন ইফেক্ট বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে দিস ইজ এ শার্প এজ ওয়েপন, দিস ইজ নট ব্লান্ট ওয়েপন, শার্প। সো এই 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 কন্ট্রাডিকশন গুলো আমি তাদেরকে ডেকে এনে করতাম। তো আপনাকে টোটাল সাক্ষীগুলোকে আগে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এক্সামিন করতে হবে, অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে দেন আপনি এটাকে ব্যবহার করবেন। এবং যদি মনে করেন যে আপনি এক্সপার্টদেরকে ডেকে আপনি কন্ট্রাডিকশন নিয়ে আসতে পারেন, why not call them and ask them the question under cross examination, under cross examination। আর যদি দেখেন যে না, the reports are very much correct and it corroborates the facts and figures as spelled out by the FIR or complaint petition and the other witnesses, you call them, you take the evidence, you prove it, and then the case becomes stronger. কারণ এক্সপার্ট ওপিনিয়নের প্রিজাম্পশনটা কি, আমরা যদি এভিডেন্স করি এই ধরনের রিপোর্ট যখন আসে, প্রিজাম্পশনটা কি, দ্যাট জেনারেল প্রিজাম্পশন ইজ ইট ইজ কারেক্ট, জেনুইন, ট্রু। যখন একটা মেডিকেল রিপোর্ট দেয় যেই কারণে তাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে এক্সাম্পশন দেওয়া, জেনারেল প্রিজাম্পশন অফ ল অ্যাজ পার
এভিডেন্স অ্যাক্ট 1872 ইট ইজ কারেক্ট, জেনুইন অ্যান্ড ট্রু। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি কারেক্ট, জেনুইন অ্যান্ড ট্রু হয়, তাহলে আপনি যদি তাকে ডেকে এনে আপনি এটা এক্সামিন করে এটাকে এভিডেন্স এক্সিবিট করান, then your case becomes stronger, much stronger. I mean, you use it. Fine. সো এই হচ্ছে প্রসিকিউশনের ব্যাপারে আপনাদের কাছে আমার অনুরোধ, যখন আপনার প্রসিকিউশনের পক্ষে কোনো মামলা পরিচালনা করবে, তখন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি নিজে প্রিপেয়ার। আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনি ফ্যাক্ট অ্যানালিসিস করে ফ্যাক্ট, উইটনেস, এভিডেন্স কিভাবে আপনি আনবেন সেটা ডিসাইড করবেন। এবং আপনার দায়িত্ব হচ্ছে উইটনেস, যদি লং টাইম পরে আপনার এভিডেন্সের প্রশ্ন আসে, 1-1.5-2 বছর পরে বা 6-7-8 মাস পরে যদি আপনার সাক্ষী হয়, বাই দিস টাইম একটা সম্ভাবনা আছে তিনি ভুলে যাচ্ছেন তার বক্তব্য কি ছিল, তাকে ডেকে এনে আপনি রিহার্স করেন, তাকে ডেকে এনে আপনি এক্সামিন করে দেখেন সে কতটা মনে রাখতে পারছে বিষয়। সো এই এই হচ্ছে টোটাল পার্সপেক্টিভ অফ দি প্রসিকিউশনস কেস। এবং আরেকটি কথা শেষ অংশ আমি বলবো, সেটি হচ্ছে আপনি যখন যেই তারিখে, এটা খুব ভালো করে শুনুন, আপনি যখন যেই তারিখে কোনো এক্সিবিট করেন, আপনি সেদিন বিকেলে আপনার জুনিয়র দিয়ে বা নিজে গিয়ে কোর্টে চেক করে দেখেন যে কোর্ট প্রপারলি এক্সিবিটটা মার্ক করেছে কিনা। কারণ আপনি যেটা এক্সিবিট করছেন, যেমন আপনি বলছেন যে এটাই তো আপনার সেই জব্দ তালিকা, জি, আর এই জব্দ তালিকা আপনি প্রস্তুত করেছেন, জি, এবং এই স্বাক্ষর আপনার, জি, এর অনার এই জব্দ তালিকা এবং তার স্বাক্ষর এক্সিবিট করা হবে। এখন বিকেলে গিয়ে দেখবেন যে ওই জব্দ তালিকাটা প্রপারলি কোর্ট স্টাফ এক্সিবিট করেছেন কিনা, বিকজ দিস ইজ দ্য ডিউটি অফ দি কোর্ট টু এনশিওর প্রপার এক্সিবিট মার্ক অন দি এভিডেন্স, নট yours. ইট ইজ নট ইয়োর ডিউটি। আপনার ডিউটি হচ্ছে ওনারা কাজটা প্রপারলি করলো কিনা। আমার একটা মামলাতে আমি দেখেছি যে কোনো এক্সিবিট মার্ক, সাক্ষীতে বলা হচ্ছে এটা প্রদর্শনীতে দেওয়া হবে, সাক্ষীতে বলাও আছে প্রদর্শনীতে দেওয়া হবে, সাক্ষীতে বলাও আছে প্রদর্শনী ক, প্রদর্শনী খ, প্রদর্শনী 1-2-3 এভাবে বলা আছে। কিন্তু দেখা গেল প্রসিকিউশনের পক্ষে প্রদর্শনী করা হয় 1-2-3, আর ডিফেন্সের ক্ষেত্রে প্রদর্শনী করা হয় ABCD। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে যে প্রদর্শনী 1, স্বাক্ষর 1/1, একাধিক হলে 1/2, 1/3, 1/3 এভাবে 1/4 এভাবে হয়। কিন্তু দেখা গেল যে যখন আমি রায় পড়লাম, রায় কোথাও এক্সিবিট মার্কের কথা উল্লেখ, এবং এই কারণে মামলার রায়টা সেট অ্যাসাইড করে আবার সেন্ড ব্যাক করা হয়েছে টু প্রপারলি মার্ক এন্ড টু গিভ জাজমেন্ট ফ্রেশ। সো আপনাদেরকে এনশিওর করতে হবে আপনারা যখন রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করলেন এবং কোনো এক্সিবিট আপনারা অন রেকর্ডে নিয়ে আসলেন, পরবর্তীতে আপনারা ওই দিন গিয়ে দেখবেন বিকালবেলা প্রপারলি ওটা মার্ক হয়েছে কিনা। যদি ওই দিন না হয়, পরের দিন আবার কাউকে পাঠান, আপনার ক্লার্ককে পাঠান বা আপনি নিজে যান বা আপনার জুনিয়র পাঠান, পাঠায় দেখেন যে আপনার ওই এভিডেন্স গুলো প্রপারলি এক্সিবিট করা হচ্ছে কিনা। আমার একটি মামলায়, যেখানে আমি সিনিয়র হিসেবে মুভ করেছি, আমি সেখানে 6টা ডিফারেন্ট রিয়েল এভিডেন্স আমরা এক্সিবিট করেছি। গেঞ্জি রক্তমাখা, রক্তমাখা প্যান্ট, একটা হান্ডা 3 মাত্রা বিশিষ্ট, যেটা দিয়ে জুতার সেলাইয়ের কাজ টাজ করে মুচিরা, হান্ডা। তারপরে ছিল বেল্ট রক্তমাখা, তারপরে ছিল ইনসাইড গেঞ্জি রক্তমাখা, আরেকটা কি এভিডেন্স ছিল। তো আমার জুনিয়রকে আমি বললাম আপনি এভিডেন্স লিস্টটা নিয়ে আসুন। সে এভিডেন্স লিস্ট নিয়ে আসছে, সেখানে লেখা আছে বস্তু প্রদর্শনী 1। প্রবলেম হলো, আমি যদি বস্তু প্রদর্শনী 1 লিখি, বস্তু প্রদর্শনী হয় রোমান অক্ষর, আবার বলছি বস্তু প্রদর্শনী হয় রোমান অক্ষর, তো সেখানে লেখা আছে বস্তু প্রদর্শনী 1। আমার রিয়েল এভিডেন্স বা বস্তু প্রদর্শনী ছিল 6টা, তাহলে লিখতে হবে বস্তু প্রদর্শনী 1, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6। ওনারা লেখেন 1। তখন আমি বললাম আইদার তাকে প্রত্যেকটা আইটেম লিখে 1, 2, 3 করতে হবে, অথবা তাকে 1 সিরিজ করতে হবে, আদারওয়াইজ দিস এভিডেন্স উইল নট কাম ইনটু ইফেক্ট। সো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক আপনি যখন রাষ্ট্রপক্ষে কাজ করবেন, যে আপনার এভিডেন্স গুলো প্রপারলি এক্সিবিট লিস্টে আসছে কিনা।
যদি না আসে তাহলে কিন্তু একটা একটা দুর্বলতা আপনার মামলা থেকেই যাবে, একটা দুর্বলতা থেকেই যাবে। সো এক্সিবিট গুলো প্রপারলি মার্ক করা হচ্ছে কিনা সাইড বাই সাইড, এটা আপনার মামলা শেষে বিকালবেলা গিয়ে নথিটা বের করে চেক করবেন। যদি না করে থাকে তাহলে পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি থ্রো বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ সহকারী, যাকে আমরা নর্মালি বলে থাকি পেশকার, পেশকারকে দিয়ে আপনি কাজটা করাবেন। উনি যদি অস্বীকৃতি জানায়, বিজ্ঞ ট্রাইব্যুনালের সাথে দেখা করে বলেন যে আমার এই এভিডেন্স গুলো প্রপারলি এক্সিকিউট হয়নি, মেহরবানি করে আপনি এটা অ্যাকশন করেন। সো এই হচ্ছে টোটাল প্রসিকিউশনের পক্ষে আপনাদের মূল কাজ। এবার আসেন, আপনি যদি ডিফেন্সে কাজ করেন, আপনি যদি ডিফেন্সে কাজ করেন আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে দুটো, আপনার দায়িত্ব হচ্ছে দুটো। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে টু ক্রস এক্সামিন the witness, prosecution witness, and to rebut the prosecution case. rebut মানে প্রসিকিউশনের মামলাটাকে খণ্ডন করা, প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে to put your defense version of case. I repeat, খুব ভালো করে শুনবেন, ডিফেন্সের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, ডিফেন্সের পক্ষে আপনার মূল দায়িত্ব হচ্ছে cross examine as to rebut the prosecution case, তার মামলাটাকে খণ্ডন করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, সেকেন্ড দায়িত্ব হচ্ছে টু কি বলে টু পুট আপ ইয়োর ডিফেন্স ভার্সন অফ দিস। আমার এক্সপিরিয়েন্স হলো অধিকাংশ ডিফেন্স কাউন্সিলকে আমি যা দেখি যে ওনারা মোটামুটি ভাবে মানে ব্যাড এক্সপিরিয়েন্স, আদার সাইডের কেস তো রিভার্ট করেনি না। কিছুদিন আগে একটা ডেট রেফারেন্স করলাম, সেখানে আমি যে দুজনের পক্ষে মামলা পরিচালনা করেছিলাম তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সাথে জড়িত ছিলেন, এই মর্মে কোন সাক্ষী প্রপারলি প্রসিকিউশন আনেননি। খুব ভালো করে শুনুন কি বলতেছে, আমাদের ডিফেন্সের কি অবস্থা। ওই মামলায়, এটা বন্দর থানার একটি মামলা, নারায়ণগঞ্জ জেলার একটা ডেথ রেফারেন্স, যেখানে দুজনকে মৃত্যুদণ্ড আর বাকি সবাইকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। আমার যে দুজন আসামি ছিলেন তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। সেইখানে খুব হাস্যকর একটি বিষয় যে আমার দুজন অ্যাপেলেন্ট ছিলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, এই সংক্রান্তে কোনো প্রপার সাক্ষী রাষ্ট্রপক্ষের সাক্ষী থেকে আসে। মামলা যখন ক্লোজ, আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী একটা অ্যাপ্লিকেশন দিয়ে PW1 কে রিএক্সামিন করে, খেয়াল করেন PW1 হচ্ছে বাদী, তাকে ডেকে এনে পুনঃপরীক্ষা করলেন, পুনঃজারা করে তিনি কনফার্ম করলেন এই দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিল। অথচ মূল সাক্ষীতে কোথাও বলা হয় নাই এই দুইজন অ্যাপেলেন্ট ঘটনার দিন ও তারিখে ঘটনাস্থলে ছিল। কিন্তু এত সুন্দর যারা করলো, রিএক্সামিন করে অ্যাপ্লিকেশন দিয়ে কোনো পরীক্ষা করে তারা এস্টাবলিশ করলেন ওই সাক্ষীকে দিয়ে, যিনি আগে কিছুই বলেন নাই, পরের সাক্ষীতে কোনো জায়গাতে এসে বললেন আমি বলছি তিনি ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমাকে দর্শক বললেন যে মিস্টার হুদা, আপনি তো চমৎকার জেরা করছেন, আপনার জেরাই আমরা মেনে নিলাম, আমরা আপনার জেরাটাই মেনে নিলাম। আপনি জেরাতে তো আপনি এস্টাবলিশ করেই দিচ্ছেন আপনি ঘটনাস্থলে ছিলেন, সাক্ষী তো আগে বলেনি আপনি ছিলেন। আপনার তো খুব তৃষ্ণা, আপনি তো গিলটি ফিল করছেন, এর জন্য আপনি রিএক্সামিন করে আপনি স্বীকার করে নিলেন যে না আমি ছিলাম, তুই তো বলস না, এখন বলে ডোন্ট ডু ইট। আমরা আমি যদিও হাস্যকর, বাট তখন আমি খুব বিরক্ত হয়েছিলাম যে আপনারা ডিফেন্সে যখন কাজ করবেন আপনার পড়ার মাত্রাটা একটু বেশি হবে। কারণ
প্রসিকিউশন অ্যাভেলেবল ম্যাটেরিয়াল যা আছে তা দিয়ে তার মামলা প্রমাণ করবে। অবশ্যই সে ডিফেন্স কেসটা অ্যান্টিসিপেট করবে, বাট ওই পর্যন্ত তার প্রিপারেশন নেওয়ার খুব একটা দরকার নাই। তার হচ্ছে আমার যে অ্যাভেলেবল রেকর্ডস আছে অন ফাইল, আমি এটার উপরে আমার মামলাটা কিভাবে এস্টাবলিশ করবো এতটুকুই তার যথেষ্ট। কিন্তু ডিফেন্সে যখন কাজ করবে আপনার ফোল্ড হচ্ছে দুইটা পড়া, এক প্রসিকিউশনের কেস কি আছে সেটা, দুই আমার ডিফেন্সের কেস কি আছে সেটা পড়া। সো আপনার পড়াটা কিন্তু ডাবল, আপনার পড়াটা ডাবল। মজার বিষয় হচ্ছে রিসেন্টলি আমি একটি মামলায় দেখলাম যে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমাদের ঢাকা কোর্টের, নাম ঠিকানার নাম্বার নাই বলতে, তিনি একটি মামলায় যারা করছেন, আমি খুব ভালো করে তার 161 খেয়াল করে দেখলাম, তিনি যে মামলা যারা করছেন, যাকে যারা করছেন, আর ওনার হাতে যে ফাইলটা সেটা ভিন্ন মামলা। আমি আবারও বলছি, ডিফেন্সে কাজ করার ক্ষেত্রে আপনার পড়াশোনা হবে ডাবল টাইম। You have to study meticulously all the materials of the prosecution. Then you have to study how to put your defense case while rebutting the prosecution case. So আপনি কি করবেন, আপনি যারা করবেন ডিফেন্সের পক্ষে, যারা আপনার দায়িত্বটা কি, যারা আপনার দায়িত্ব হচ্ছে, you have to ask the question, the answer is known to you. That is the basic principle of cross-examination. You have to ask the question, the answer is known to you. এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে you have to learn the question you are not to ask. আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি সেই প্রশ্নটাই করবেন যার উত্তর আপনার জানা আছে। এটা হচ্ছে প্রথম নীতি। যারা দ্বিতীয় নীতি হচ্ছে you have to ask the question, you are not to ask the question. আপনি সেই প্রশ্নটি করবেন না, কোন প্রশ্নটি করবেন সেটি আপনাকে জানতে হবে, এই দুটো প্রিন্সিপাল যদি আপনি মাথায় রাখেন তাহলে পরে আপনি যারাতে কোনো ত্রুটি করবেন। আর আপনি কোন প্রশ্ন করবেন না, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন, ইটস আ বিগ বাজেট কোয়েশ্চেন। আপনি কোন প্রশ্ন করবেন? ফার্স্ট, যে প্রশ্নের উত্তর আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে যায়, আপনি জানেন এই প্রশ্নটা করলে তার রিপ্লাই এটাই হবে, ডু নট আস্ক দিস কোয়েশ্চন। You never ask any open question to the PW. আচ্ছা, আপনার সাথে তো তার পুরনো শত্রুতা আছে, this is an open question. You gave him a chance to explore all the issues against you. এখন সে ব্যাখ্যা দেবে, হ্যাঁ আছে, আমার সাথে এত সালে এই মামলা, কত সালে ওই মামলা, ওই মামলার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত, এবং ক্ষিপ্ত হইয়া সে আমার আঘাত করছে। এই যে ওপেন কোশ্চেনটা করলেন আপনি, এই ওপেন কোশ্চেনটা in fact the open questionটা is a devastating question. He had the opportunity to give an explanation why he was under attack by your client. So আপনাকে জানতে হবে what not to ask, আপনি কি জিজ্ঞেস করবেন, what not to ask. So any question that you cannot handle, do not ask. Any question that gives the PW to explore his explanation, do not ask.
any question in answer of which he gives a reply to the damage and detriment of your client's case, do not ask. Do not ask. তাহলে আপনাকে কি প্রশ্ন করতে হবে? The question you have to ask confines to the area that are undisputable in respect of your client's points of case. তাহলে প্রশ্ন কি করবেন? আমরা যে উদাহরণটা প্রথম থেকে নিয়ে আসছি, আপনি তো বলেছেন যে আসামি গাড়ি থেকে নেমে 20 কদম হেঁটে এসছে, তাই না? উত্তর জি। তার মানে হচ্ছে আপনি বসে বসে সে কয় কদম হেঁটে হলো আপনি গুনছিল, তাই না? ঠিক। তাহলে যারা যারা আপনার কাছে আসা যাওয়া করে আপনি সবার জন্যই কয় স্টেপ হেঁটে আসছে আপনি গণেন, তাই না? Yes. Yes. You see the technique? ওই যে 20 কদম হেঁটে আসলো, how come you are so meticulous to count upon how many steps he walked towards you? তাহলে আপনি কি সবসময় প্রত্যেকটা জিনিস এভাবে দেখেন? সত্যি কথা। You see how you deal with your defense case. আসলে এই যে 20 কদম আপনার দিকে হেঁটে আসলো, এটা আপনার বানানো কথা। আপনার মূল উদ্দেশ্য এই ঘটনাটাকে বিশ্বাসযোগ্য বক্তব্য করা। আসলে আপনি তার প্রতি আপনারই স্বীকৃত মতে অতীত শত্রুতার কারণে মিথ্যা মামলা দিন। আপনি যখন জানেন সে 20 কদম হেঁটে আসছে, আপনি এটাও তো জানতেন যে 20 কদমের পরে সে আপনাকে অ্যাটাক করবে, আপনি তাহলে দাঁড়ায় আছেন। Right. You see, আপনি যখন 20 কদম গুনতে পারেন, তার মানে হচ্ছে আপনি 20 কদমের পরের ইভেন্টটাও জানেন। Why did you wait until you were attacked by him after 20 walks towards the event? So now this cross-examination actually puts the judge's mind under serious doubt towards the case of the prosecution. You see how to handle the case. You have to ask the question, the answer is known to you. একটা সাধারণ মানুষ, any kind of discipline, যে কোনো ডিসিপ্লিন একটা মানুষ একটা ঘটনার দিন কে কয় কদম হেঁটে আসছে সেটা সে বলতো এটা সে গুনবে? There is something fishy in it. The case is made up. The case has been prepared out of some grudge and enmity of the ancient. But that may be years, 2, 3 months, 4 months, 5, it doesn't matter. But there is an ancient grudge. There is an ancient grudge. Now deploy. আচ্ছা, আপনার সাথে তো এই আসামি এমক তারিখে এমক কোর্টে এমক মৌজার এমক জমি নিয়ে একটা মামলা আছে, তাই না? রিমেম্বার, আপনি যখন এগুলো বলেন, when you suggest this is the suggestion you are to put. আপনি 342 তে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোনো সাক্ষী দেবেন কিনা, না আমি দেব না। Since you have brought a specific case number, it is your duty to prove that these things happen. That's why he has a grudge to implicate me in this false case. So এটা আমি পরে আসতেছি। So আপনি যখন ডিফেন্সে কাজ করবেন তখন আপনাকে এনশিওর করতে হবে যে you actually rebut the case first, then put your own case. আপনি রিবার্ট করবেন কিভাবে? ওই যে বললাম,
আপনার বাসা থেকে আপনার বাসার সবচেয়ে কাছাকাছি বাজার তো এটা, ধরেন আপনার বাসার সবচেয়ে কাছাকাছি বাজার তো বউবাজার, ঠিক? আচ্ছা, আপনার বাসা থেকে বউবাজারের দূরত্ব কত স্টেপ, এটা তো আপনি বলেন, বলেন তো কত স্টেপ? তখন সে হয়তো বলবো এটাকে আমি হিসাব করছি না। আপনি যেখানে হুম। প্রতিদিন বাজার করেন তা কত স্টেপ দূরে সেটা আপনি জানেন না। আর ঘটনার দিন আসামি গাড়ি থেকে নেমে 20 স্টেপ হেঁটে আপনাকে হিট করলো, এটা আপনার মনে আছে? You see how you actually make the case reasonably suspicious. Study it. Study করে, স্টাডি করে এবং দেখেন কি কি এভিডেন্স সামনে। যদি ওই মামলায় তার রক্ত মাখা ভেজা শার্ট বা গেঞ্জি যেটা তার পরা ছিল সেটা যদি এক্সিবিট না হয়, তাহলে আপনি জানেন। আচ্ছা, আজকে আপনি যে এই যে সাক্ষী দিলেন, এই সাক্ষীতে তো আপনি আপনার নাক ফেটে যে রক্ত বের হলো এবং যে রক্ত আপনার শার্টে লাগলো, ওই শার্টটা তো আজকে আপনি কোর্টে আনেন, একটা রিয়েল এভিডেন্স, একটা রিয়েল এভিডেন্স। এই মামলায় যারা করোবরেটিং উইটনেস তাদেরকে আপনি কিভাবে প্রশ্ন করবেন? দেখেন, এই যে আসামির সাথে আসা এই বাদী যারা সাক্ষী, সাক্ষীদের কার কার সাথে প্রায়র হোস্টাইলিটি আছে। আমাদের দেশে আমি মামলা করতে গিয়ে যেটা দেখলাম, অধিকাংশ ক্ষেত্রে your worst enemy becomes your good friend for the time being because his worst enemy is your enemy. এই জিনিসটা হয় নট অনলি ইন পলিটিক্যাল কেস, ইন সোসাইটিতে আমরা যে থাকি, এই সোসাইটি থেকে অহরহ হয়। So you try to check the backgrounds. But 146 of the evidence একটা চমৎকার কথা বলা আছে, the purpose of the cross examination is to understand the status and position of the witness in his life. It has all এত গুরুত্বপূর্ণ একটা ধারা, এটা আমরা কেউ করি না, ইভেন আমাদের উইদাউট বিং প্রেজুডিস টু এনি অফ দি জাজেস, আমি এটা বলতে আমাদের জাজ সাহেবরা বলেন, that gives you the defense counsel to cross examine on his life, about his life, his way of life, his lifestyle, his relation with the um, accused, his relation with uh, the victim. You explore him. আমার একটি মামলায় একজন ক্লায়েন্ট আছে, একটা সাক্ষী আছে, উনি ডিডব্লিউর পক্ষে আসছেন সাক্ষী। হুম। তার ব্যাকগ্রাউন্ড আমি চেক করে দেখলাম, হি ইজ এ ম্যান অফ 67। তার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো সুনির্দিষ্ট আয়ের পথ নাই। লোকালি তার একটা নাম ডাক আছে যে তিনি তার পক্ষে সেই কাজ করেন যে তাকে টাকা দেয়। আপনি যদি আপনার বাসার বাজার করাইতে চান, ওরে ডেকে এনে বলবেন যে নাও 100 টাকা এই বাজারটা করে আনো, সে করে দেবেন। আপনি যদি বলেন আমি অমুক দিন অমুক জমিতে যাচ্ছি, তুমি একটু আমার পক্ষে খোঁজ খবর নিয়ে জানো জমির কি ব্যাপার, সে আপনার পক্ষে টাকা নিয়ে করে দেবে। আপনি বলছেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, সে আমার সাথে একটু হোস্টাইলিটি রাখে, তুমি আমার সাথে সাক্ষী হিসেবে যাবা, সেও আপনার সাথে ঘুরে গিয়ে আসে আপনার পক্ষে কথা বলবে। So this is his practical position of his life. এই তথ্যগুলো নেই। ওই সাক্ষীটা যখন আসে তখন আপনি তাকে ক্রস এক্সামিন করেন on that point. And you are entitled to ask this sort of question under 146 of the Evidence Act. কোনো জাজ বা কোনো লার্নেড ম্যাজিস্ট্রেট যদি আপনাকে স্টপ করে, why are you asking this question? Show the law. Show the law. I am exercising my power under section 146 of the Evidence Act to cross examination to understand his position in his life. So you have to ask this question, but you have to research about his way of life, his position in life. সে কি করে, তার পজিশন, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি, তার লিগাল স্ট্যাটাস কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, তার
24 hours lifestyle technique. You know that. You learned that. And you try to correlate what is the purpose of giving a surprise evidence in this case by him. তারপর আসেন এই যে সাক্ষীটা সাক্ষী দিল তাকে করপোরেট করার জন্য, এই সাক্ষীর সাথে অ্যাকিউজড কোনো প্রায়র রিলেশন আছে কিনা, ওই রিলেশনটা গুড ছিল না ব্যাড ছিল, গুড থাকলে কোন দিন পর্যন্ত, ব্যাড থাকলে কোন দিন থেকে, কি কারণে, এটাকে পোর্ট্রেট করেন আপনার যারা পারপাসটা কি টু শো that he is here just to materialize his grudge in his mind, taking part in this case as witness of the prosecution. That's how you rebut and put your case during the cross-examination. তারপর আপনি কন্ট্রাডিকশন দেখেন, যেটা আমি আগে বলেছি প্রথম অংশে, যে কন্ট্রাডিকশন অ্যান্ড এডিশনাল ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে। যদি কন্ট্রাডিকশন থাকে, সাক্ষী দিতে এসে এমন কিছু বললো যেটা পুরোপুরি ভাবে ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টের সাথে কন্ট্রাডিক্ট করছে, ফ্যাক্টসে, ফিগারে, ডেট, টাইম, ক্যারেক্টার, প্লেস অফ অকারেন্স, ম্যানার অফ অকারেন্স, ঠিক আছে, ওয়েপন। আমরা তো কি দেখি? টাইম, ডেট, প্লেস অফ অকারেন্স, ভিকটিমস, ইনজুরিজ, আর কি দেখি? প্রপার্টি ড্যামেজ, তাই না? আর কি দেখি? The offense committed, the manner of offense, weapon used, ইত্যাদি। সো এই প্রত্যেকটা অ্যাসপেক্ট আপনি মাথায় রেখে তাকে ক্রস এক্সামিনেশন সাজাতে হবে। যেমন আমি বলেছিলাম যে PW3 সে বলেছে যে সে হেঁটে এসে তাকে তার বুকে পাঞ্চ করবে, কিন্তু যিনি ভিকটিম এবং ফরিয়াদি তিনি বলছেন যে আমার নাকে পাঞ্চ করেছে। তাহলে PW3 কে আপনি যারা জানেন আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, আপনি তো বলেছেন যে ভিকটিম PW1 যিনি আপনার বন্ধু হন, তাকে অন হিজ ফেস, তাকে অন হিজ চেস্ট ঘুষি মারা হয়েছে। জি। আরেকজন সাক্ষী বলল যে তাকে বারংবার ঘুষি মেরেছে, রিপিটেড পাঞ্চিং। ধরেন PW7 কথাটা বলল। PW1 কি বলেছে? PW1 বলেছে যে আমি বা আমরা, আমাকে সে নাকে পাঁচ করেছে। যেহেতু সে রিপিটেড বলে নাই, প্রিজিউমেবলি ইট ইজ এ সিঙ্গেল পাঞ্চ। যেহেতু সে রিপিটেড বলে নাই, এটা সিঙ্গেল পাঞ্চ। তাহলে প্রশ্ন আসে যে PW7 যখন বলছে রিপিটেড পাঞ্চ, দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন। কারণ যিনি ভিকটিম তিনি তো রিপিটেড পাঞ্চ বলেন না, তিনি বলছেন ওয়ান পাঞ্চ। আপনি PW7 তাকে আপনি সাক্ষীতে বললেন যে তাকে রিপিটেড পাঞ্চ করা হয়েছে, কিন্তু PW1 তে কথা বলেন, ছেড়ে দেন না। বেশি প্রশ্ন করা মানে ভালো জেরা করা, আবার কম প্রশ্ন করা মানে ভালো জেরা করা। যারা সেটাই ভালো যতটা প্রশ্ন করা প্রয়োজন। অনেকেই বলে এত কথা দরকার, অল্প বলে। আবার অনেকে বলেন আরেকটু দু চারটা জেরা করা উচিত ছিল। নো নো। ইংল্যান্ডে আমি একটা মামলাতে সলিসিটর রেপ হিসেবে কাজ করছিলাম। একটা মেডিকেল এক্সামিনার, ওরা বলে এমই, আমরা যেটাকে ডাক্তার যারা হচ্ছিল, ব্যারিস্টার ওয়ানচুট এই জায়গাটা করছিল, আমি তাকে অ্যাসিস্ট করছিলাম। সেখানে প্রথম 7টা প্রশ্ন ওয়ার এক্সেলেন্ট। আমার মোটামুটি ভাবে যা আসা উচিত ছিল সব চলে আসছে জায়গাতে। আমি একটা কন্ট্রাডিকশন নিয়ে আসছিলাম। 8, 9, 10 এই 3টা প্রশ্ন ছিল ডেভাস্টেটিং, ফ্যাটাল। এটা ওয়েন্ট এগেইনস্ট মাই কেস and I could not resist myself. আমি পিছন থেকে তার গাউন ধরে টানলাম। That was a contempt of court. As solicitor's representative, I was not allowed to stop him. That's the big and another story. Subsequently, আমাকে ব্যারিস্টার সাহেব বলেছেন, thanks for stopping me abruptly, but you have actually helped
stopping the bad case from money. So আপনি যে কটা প্রশ্ন তৈরি করবেন জানার জন্য আপনাকে বুঝতে হবে, আমি যেটা প্রথমেই বলেছি হোয়াট নট টু আস্ক, আপনি কি করবেন না। তাহলে কি হবে যে আপনি আপনি আগে প্রথমে সাক্ষীটা লক্ষ্য করুন, যদি তাৎক্ষণিক সাক্ষী করেন, আপনি একজনকে বলুন লিখতে, আপনি এটা হাতে নিন পড়েন, আপনি এর আগে শুনেছেন এখন পড়েন, পরে আপনি আপনার জেরাটা করেন। যেমন PW1 কে আমি যদি প্রশ্ন করি যে গাড়িটা কোথায় দাঁড়ালো, আপনি আপনার সাক্ষীতে তো তা বলেন, আপনার গাড়ি ঠিক কোন দিকে অবস্থান করছিলেন তাও বলেন। এটা বাজার এলাকায় হয়েছে সেটাও তো আপনি বলেন। সেখানে একটা ম্যাকডোনাল্ডস এর দোকান ছিল সেটাও আপনি বলেন। ম্যাকডোনাল্ডস এর দোকানের সামনে আপনাকে পাঁচ করা হলো, অথচ ম্যাকডোনাল্ডস এর দোকানের কোনো কর্মচারীকে আপনার সাক্ষী হিসেবে রাখেন। তো আপনি যেহেতু এখানে ঘটনাস্থল আছে, ঘটনাস্থলে এই এই ইস্যুগুলো তো তার নিয়ে আসা উচিত ছিল। এই ইস্যুগুলো যখন নিয়ে আসে নাই, সারাউন্ডিংসটা তখন উনি আনেন না, তখন কিন্তু দ্যাট মেক্স দি প্রসিকিউশন স্টোরি কোয়াইট সাসপিশিয়াস। কি আসছে, কোথেকে আসছে, কিভাবে আসছে, কেন ম্যাকডোনাল্ডস এর সামনে সংঘটিত ঘটনায় ম্যাকডোনাল্ডস এর কোনো কর্মচারী বা কাউকে এখানে সাক্ষী করা হলো না? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এটা যদি হয় তাহলে আমার রেস্ট যে সাক্ষীগুলো আসছে এর সাথে তার রিলেশন, আসামি রিলেশনটাকে স্পেল আউট করে আপনি দেখান those those witnesses are interested witness. Interested witness, আমরা একটা ভুল সবসময় করে থাকি যে ইন্টারেস্টেড উইটনেস হওয়ার জন্য তাকে রিলেটিভ হতে হবে, নট নেসেসারি। বাবা মা ভাই বোন চাচা চাচি ইত্যাদি কোনো মামলায় যদি থাকে, আমি স্ট্রেট ওয়ে যদি সাজেশন দেই since they are your relatives, they're interested witness, that is a bad submission. আমাদের অ্যাপিলেট ডিভিশন একাধিক মামলায় সিদ্ধান্ত হয়েছে রিলেশনের কারণেই, যেমন ধরেন একটা মামলা আমি সাম্প্রতিক মামলাটা করছি, সেই মামলাতে দেখা গেল যে এটা একটা হত্যা মামলা, সেই মামলাতে দেখা গেল যে মার কাছ থেকে তার দুই ছেলেকে বাবার চাচতো ভাই নিয়ে গেল। যিনি মা তিনি একটা বাচ্চা বয়স 10 বছর আর একটা বয়স 11 বছর, দুজনকে সাজিয়ে গুছিয়ে চাচতো ভাইয়ের কাছে, হাজবেন্ডের চাচতো ভাইয়ের কাছে দিয়ে দিলেন, কেন তাদেরকে পার্শ্ববর্তী গ্রামে তাদের এক খালাতো বোনের মেয়ের বিয়েতে নিয়ে যাবে। মা বিশ্বাস করলেন, তার হাতে দিয়ে দিলেন, দেওয়ার পরে তিনি নিয়ে গেলেন। তারপরে আর ছেলে দুটা ফেরত আসেন না, আসার কারণে একদিন দুদিন অপেক্ষা করলো, 3 দিনের মাথায় তারা পুলিশে গেলেন। 3 দিনের মাথায় সকালে লাশ পাওয়া গেল, লাশের পোস্টমর্টেম, both the boys were dead, slaughtered to death, তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। এখন কোনো আই উইটনেস নাই এই মামলাতে, আপনি যারা কি করবেন? আপনি যদি বলেন since mother is the interested witness, she lies, no, কিভাবে লাই করবে? the last seen doctrine অনুযায়ী the last person from whom the body of the victim were procured was the mother. She is the most natural and logical witness to spell out that fact of obtaining the body of the victims from the custody, safe custody of the mother. এখানে তিনি মা বলেই ইন্টারেস্টেড উইটনেস কথা বলার সুযোগ নাই, একদমই নেই। আবার বাবা সাক্ষী হচ্ছেন ওই মামলায়, বাবা কত নম্বর সাক্ষী আমার মনে নেই, মনে করেন PW2 কথা, মা হচ্ছে PW1,
বাবা হচ্ছেন PW2। বাবা কিভাবে সাক্ষী? বাবা বাসায় ছিলেন না। যখন তার চাচাতো ভাই আসে বাবা, তখন মা মা বাচ্চাদের মা বাবাকে ফোন দিয়ে বললেন যে তোমার ভাই আমাকে আসছে, কথা বলো, উনি তো বিয়ের বাড়িতে নিতে চাচ্ছে। চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলে তিনি তার ওয়াইফকে বললেন দিয়ে দাও, ও ঘুরে আসুক, সন্ধ্যার মধ্যে চলে আসবে। তাহলে immediate next person who knew about the last custody of the bodies was his cousin। তিনি এসে সাক্ষী দিয়ে বললেন যে হ্যাঁ, ঘটনার দিন এতটার সময় বিকেল বেলা আমার এই চাচাতো ভাই যিনি আসামি, তিনি আমার ওয়াইফের কাছ থেকে বুঝিয়ে আমার বাচ্চা দুটাকে বিয়ের বাড়িতে নিয়ে যায়, তারপর থেকে তাদেরকে পাওয়া যায়। তিনি সাক্ষী দিলেন। ক্যান ইউ ডিসকার্ড ইট বিকজ হি ইজ ফাদার অফ দ্য সন্স? নো, নো। কারণ মা হিসেবে উনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি বাচ্চাদের হ্যান্ড ওভার করার আগে তিনি তার স্বামীর অনুমোদন নিয়েছেন। তিনি তার স্বামীকে ফোন দিয়েছেন। তার স্বামী তাকে বলেছেন ঠিক আছে আমি ওর সাথে কথা বলতে চাই, দাও। কথা বলেছেন। দেন তিনি তার ওয়াইফকে বলেছেন ইয়েস ইউ ক্যান সেন্ড দেম উইথ হিম। সো দিস ইজ দ্য ভেরি ন্যাচারাল phenomena, natural consequence, natural atmosphere, environment of our country, not all of our country, of all over Bangladesh. কোনো মা, বিশ্বের কোনো মা, এটা আমেরিকা হোক, বাংলাদেশ হোক, লন্ডন হোক, যেখানে আমি থেকে আসছি, কোনো মা তার বাবার অনুমোদন ছাড়া বাচ্চাকে যার তার হাতে দেবেন, এটাই স্বাভাবিক। তাহলে ওই যে ভিকটিম বাচ্চা, তার বাবা মা অন্যতম সাক্ষী, এই কারণে তাদের সাক্ষী বিলিভেবল নাই, কথা বলার সুযোগ নাই। অন টপ অফ দ্যাট there are independent witnesses who gave evidence that they had seen those two boys with the appellant। appellant মানে যিনি দণ্ডিত আসামি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। with the appellants passing through the bazaar, passing through the mosque। মস্কে যারা ছিলেন দুই একজন বললেন হ্যাঁ আমরা তাকে দেখেছি ভিকটিম দুইজনকে সাথে নিয়ে যেতে। বাজারে যারা বসে চা খাচ্ছিলেন তাদের মধ্যে দুইজন বলেছেন আমরা দেখেছি বিকাল এতটা থেকে এতটার মধ্যে দুটো বাচ্চা নিয়ে এসে যাচ্ছে। তাহলে লার্সিন ডক্ট্রিনে দেখা যাচ্ছে the two boys were under direct supervision and control of the appellant, আসামি কন্ট্রোলে ছিল। তাহলে as per section 106 of the Evidence Act, it is your duty, because the burden of proof has already been shifted upon the defense, to show that he did not kill, to show that he safely released their body into the custody of the mother back on that day. Back on that day. ওই দুটি বাচ্চাকে সেফলি তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে, এইটা এখন তাকে প্রমাণ করতে হবে। and after that he did not know anything, but throughout the case এই বাচ্চা দুটোকে সে তার মায়ের কাছে ফেরত দিয়েছে, এই বিষয়ে কোনো সাক্ষী প্রদান করা হয় নাই, whereas the burden of proof has already been shifted upon him। এই ধরনের কেস যদি আপনারা হ্যান্ডেল করেন, প্লিজ 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 ডু নট অ্যাভয়েড your responsibility of proving your bit of case which has already been shifted as per operation of law। আপনি যখন ডিফেন্সে কাজ করবেন আপনাকে দেখতে হবে whether under the operation of law the burden of proof of certain facts has already been shifted by evidence of the prosecution। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অধিকাংশ ডিফেন্স কাউন্সিল আমার দেখা মতে এই দায়িত্বটা বুঝেনি, পালন করবেন পরের কথা, পালন করবেন পরের কথা। একটা খুব সুন্দর মামলার উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা জানি, আমি জানি যে আপনারা আমার কথা শুনছেন এবং আপনারা কথা বলতে পারবেন। আমাকে কেউ কাইন্ডলি বলেন তো যে আপনারা কেউ ইয়াসমিন হত্যা মামলার কথা শুনেছেন? দিনাজপুরের ইয়াসমিন হত্যা মামলা, one of the notorious murder cases. Anyone? Anyone? দিনাজপুরে একটা খুব কুখ্যাত হত্যা মামলা আছে, ইয়াসমিন হত্যা মামলা। একটা মেয়ে দিনাজপুরে
এটা ব্যাক ইন এই 90s এর একটি মামলা, সম্ভবত 87 থেকে 90 এর ভিতর ঘটনা। সেখানে ইয়াসমিন ঢাকা থেকে বাসে করে রওনা দিলেন এবং তিনি দিনাজপুরের ঘটনাস্থলে পৌঁছালেন ভোর সকালে। তখনও ডে লাইট ব্রেকআউট হয়নি, ফলে ইয়াসমিন ওয়াজ ওয়েটিং ইন ফ্রন্ট অফ এ টি স্টল। সেখানে একটা পুলিশের গাড়ি গেল, সেখানে পুলিশের একজন এসআই, একজন ড্রাইভার এবং 3 জন কনস্টেবল ছিল। তারা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করলেন এবং বললেন যে ঠিক আছে, তোমার বাড়ি তো কাছেই, আলোর অপেক্ষা করার দরকার নাই, তুমি গাড়িতে ওঠো, আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। যখন এই পুলিশ পার্সোনাল ইয়াসমিনকে তাদের গাড়িতে তুলে, সরকারি গাড়িতে পিক আপে, তখন ওই টি স্টলের যিনি হ্যাঁ, মালিক এটা লোকটা এবং যিনি যারা ওইখানে বসে চা খাচ্ছিলেন আমার ওই সময়, তারা কিন্তু উইটনেস আটটা করলেন ছিল, যে পুলিশের তোমার গাড়িতে ইয়াসমিন উঠে। ড্রেসের সাথে চলে আসছিল। ফলোইং ডে her brutally defaced and raped body was recovered, এবং এটা তারাই পুলিশে আবার নিয়ে যায়, নিয়ে গিয়ে এটাকে অপমৃত্যু হিসেবে দেখানো হয়। তারপরে এটা নিয়ে যখন পত্রপত্রিকায় আসে, চাক্ষুষ সাক্ষীরা বলে যে না, আমরা দেখেছি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, তার এভাবে মৃত্যুবরণের কোনো কারণ নাই, কারণ সে সেফ কাস্টডিতে পুলিশের ছিল। তখন একটি কেস ফাইল হয়, সেটা পুলিশের সিআইডি ইনভেস্টিগেশন করে। প্রথম একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন হয় ফ্রম দি কনসার্ন থানা, সেখান থেকে রিপোর্ট দেওয়া হয় যে তাকে somebody killed but not known who is it। সাবসিকুয়েন্ট এটা সিআইডি তে ট্রান্সফার হয়। এদিকে আবার কি বলে, মেডিকেল পার্সোনাল বায়াসড হয়ে পুলিশের পক্ষে রিপোর্ট দেয় যে, এবং এবং দেখা যাচ্ছে যে এই এই কারণে প্রথম দিকে মামলাটা একেবারেই ব্যাডলি রেকর্ডেড। সাবসিকুয়েন্ট সিআইডি তে যায়, তখন একটা ফুলফ্লেজড ইনভেস্টিগেশন হয়। আবার সেখানে পত্রপত্রিকার একটা চাপ ছিল। ইনভেস্টিগেশন দেখা গেল those police could not give a reasonable explanation to the fact that Yasmin, the victim, was safely released from their custody, and after that she was brutally murdered. বরং পুলিশ ইনভেস্টিগেশনে ইয়াসমিনের সাথে একটা ছেলে তাকে হেল্প করে নামিয়ে দিয়েছিল। পুলিশ সামহাও ওই ছেলেটার পরিচয় দোকানদারদের কাছ থেকে জানতে পারে। তাকে বরং দেখানো হয়েছে যে ইফ হ্যাড শি বিন raped, it was that boy who accompanied her from Dhaka to Dinajpur. অ্যাপেলেট ডিভিশন তখন এই জাজমেন্টে লাস্ট সিন ডক্ট্রিন এবং সেকশন 106 অফ দ্য এভিডেন্স অ্যাক্টে বলল, যখন পুলিশ ইয়াসমিনের কাস্টডিকে টেক ওভার করে from a particular place, it was the duty of the police during the trial to show that Yasmin was safely released from their custody into the custody of their parents, and after that she suffered the brutal rape and murder. That these bit ought to have been proved. এটা তাদেরকে প্রমাণ করার দায়িত্ব ছিল, but they didn't, because they, by operation of law, the burden of proof has been shifted from prosecution to the defense. আপনারা যারা ডিফেন্সে কাজ করবেন, খেয়াল রাখবেন এই ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ করে, আপনি এখানে নীরব থাকলে হবে না, আপনাকে এভিডেন্স দিয়ে দেখাতে হবে যে you have actually discharged your part of the duty, and after that you don't know what happened. So ডিফেন্সে আমরা আমরা ডিফেন্সের সাথে একটা জিনিসই পড়াশোনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে what is or what are the legal self defense. This is not enough. By operation of law, burden of proof আপনার উপরে শিফট, যেমন ওয়াইফ কিলিং কেসে আপনারা, এটা একটা মোস্ট পপুলার সিনারিও, আপনারা দেখবেন যে ওয়াইফ কিলিং কেসে স্বামীকে দেখাতে হয় যে হি ডিডন্ট কিল। কেন? কারণটা হলো, if the wife dies at the house of the husband, because he is the custodian of the welfare and body of the wife, it is the duty of the husband to show that he never was involved in the killing of the wife.
as per section 106 of the APS. সো আপনি যখন কোনো মামলা পরিচালনা করবেন, আপনাকে শুধু 106 না আরো অনেক সেকশন আছে, ওখানে আপনাকে দেখতে হবে যে কোনো অপারেশন অফ ল এর কারণে বার্ডেন অফ প্রুফ শিফট হয়ে আপনার দিকে চলে আসছে। যদি চলে আসে, you are to discharge your duty to disprove or to prove that you have acted properly and you are not involved in the commission of the offense. In the commission of the offense. তাহলে আমরা যখন জেরা করব এবং জেরাতে যখন আমাদের ডিফারেন্ট ভার্সন অফ কেস নিয়ে আসবো, তখন যদি এটা স্পেল আউট হয়, there are certain issues on which I have to give certain evidence, সেক্ষেত্রে আপনি 342 তে এসে যদি আপনি কোনো এভিডেন্স না দেন, then you are running the risk of not to discharge your part of the duty, as a result of which the court will draw conclusion against you. যেমন আপনি বলছেন যে পিডব্লিউ, আমি আমার সিনারিওতে আসি, যে পাঁচ দিল তার মুখে, নাক ভেঙে রক্ত আসলো, ওইখানে আপনি দেখাচ্ছেন যে আপনার এই যিনি ভিকটিম, ভিকটিমের যিনি PW3, PW4, PW5, for example, all these three people are very much hostile because of a business dealings with the accused, and therefore they gave false evidence. আপনার একটা সাজেশন, তাহলে আপনি এই যে কথাটা বলবেন, এটা is a story not supported by the fully supported by the prosecution. তাহলে আপনার সাথে যে তার প্রিভিয়াস একটা এনমিটি আছে, যার কারণে তারা মিথ্যা সাক্ষ্য দিল, ওই এনমিটিটাকে আপনাকে প্রুভ করতে হবে। You have to prove it. A mere suggestion will not be enough to disbar your case. এটা আপনাকে প্রমাণ করতে হবে। 342 তে আপনাকে যখন দেখানো হয় যে আপনি কোনো দলিল প্রমাণ বা সাক্ষ্য দিবেন কিনা, তখন যদি আপনি বলেন যে না, তাহলে কিন্তু ইনাফ হবে না। কারণ আপনি বলছেন PW3, 4 এবং 5 এরা হচ্ছে আপনার সাথে এনমিটি রাখে এরকম লোক, রাইট? সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে আপনি কন্ট্রাডিকশন দেখাবেন কিভাবে। আমি কতগুলো এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কন্ট্রাডিকশন কিভাবে। আমি একটি মামলায়, এটাও বন্দর থানা নারায়ণগঞ্জে, সেখানে একটি ঘটনায় দেখা গেল প্লেস অফ অকারেন্স 4টা। একটা প্লেস অফ অকারেন্স থেকে ভিকটিমকে টেনে হিচড়ে নামানো হয় রিক্সা থেকে, এটা একটা রাস্তার উপর। সেখান থেকে তাকে 4-5 জন মিলে টেনে হিচড়ে নিয়ে গেল একটা ডেরার পাশে, ওই ডেরাতে তাকে রাখা হলো, PW2। ওখান থেকে তাকে আরেকটি ভিন্ন স্থানে, একটা লম্বা দিঘির পশ্চিমাংশের এক মাথায়, জঙ্গল ধরনের একটি জায়গা, অনেক দূরে একটি জায়গা, সেখানে নিয়ে তাকে রেপ অ্যান্ড মার্ডার করা, PW3। দেন তাকে নিয়ে আরেকটা স্থানে বারিট করার জন্য বা মানে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। যেহেতু ব্রড ডে লাইট ব্রেকআউট হয়ে গেল, মানুষ ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসলো, তখন তারা হাফ ডাউন করে পুরো বডিটাকে মাটি চাপা না দিতে পেরে তারা পালিয়ে গেল। কিন্তু কেউ দেখেনি, পিছন দিকে দেখেছে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। এখন পুলিশ যখন প্লেস অফ অকারেন্স স্কেচ ম্যাপ তৈরি করলো, আমি দেখলাম সেখানে প্লেস অফ অকারেন্স আছে মাত্র দুটো। একটা হচ্ছে যে যেখান থেকে তাকে টেনে হিচড়ে নামিয়ে আসা হলো, আনা হলো। আরেকটা হলো যেখানে তাকে হত্যা করা, রেপ এন্ড মার্ডার করা। কিন্তু পুলিশের স্কেচ ম্যাপের ইন্ডেক্সে আর দুটি প্লেস অফ অকারেন্স টোটালি আসে। And I did raise this point to court. যে এজাহারের বর্ণনায় দেখা যাচ্ছে there are 4 places of occurrence. পিও নাম্বার 1 রিক্সা থেকে নামানো হলো, পিও নাম্বার 2 কয়েক ঘন্টা তাকে একটা ঘরে আটক রাখা হলো ডেরাটাতে, পিও নাম্বার 3 যেখানে তাকে রেপ এন্ড মার্ডার করা হলো, PW4 সরি PO4 যেটা কিনা তাকে দাফনের চেষ্টা, তাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা। পুলিশ যখন ইনভেস্টিগেশন করে, PO4
যদি ক্রনোলজিক্যালি আসি, তাহলে পুলিশ আনলো পিও ওয়ান প্লেস অফ অকারেন্স ওয়ান, যেখান থেকে নামানো হলো, এবং পিও থ্রি প্লেস অফ অকারেন্স থ্রি, যেখানে রেপ এন্ড মার্ডার করা হলো। কিন্তু দ্বিতীয় যে স্থান পিও টু, যেখানে তাকে রাখা হলো কয়েক ঘন্টা, এবং যেখান থেকে পিও থ্রিতে আনা হলো, সেই পিও টুটাকে আনে নাই, এবং যেখানে তার ডেড বডিটা পাওয়া গেল, যেখানে মাটি চাপা দেওয়ার চেষ্টা হলো, সেই পিও ফোরটাকে আনা হয়নি। That was seriously taken by the court in appeal. This investigation was not carried out properly, giving rise reasonable doubt in the prosecution case. যেখানে আপনার এফআইআর স্পেল আউট করছে 4টি প্লেস অফ অকারেন্স, সেখানে শুধুমাত্র 2টি প্লেস অফ অকারেন্স আসছে, বাকি দুটো কোথায় গেল? তাহলে কি ইনভেস্টিগেশন হচ্ছে? তাহলে যদি ইনভেস্টিগেশন প্রপারলি না হয়, তাহলে এরাই যে প্রকৃত অপরাধী সেটা নিয়েও তো সন্দেহ থাকে। সো আপনাকে প্রসিকিউশনের কেসটাকে মেটিকুলাসলি করতে হবে, অ্যাবসলিউটলি মেটিকুলাসলি করতে হবে। আবার আরেকটি বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করি, ডিফেন্স কেসের ক্ষেত্রে আপনি যখন মার্ডার কেস পরিচালনা করবেন, একটা মৃত্যু হয় স্পটে, যখন তাকে হসপিটালে নেওয়া হয়, তখন সেখানে নর্মাল রিপোর্ট থাকে ব্রড ডেথ। আরেকটি সিনারি অফ দি কেস আমরা যেটা দেখে থাকি, যে ঘটনা ঘটেছে, আহত হয়েছে, thereafter the victim has been taken to the hospital where he was attended with the treatments. 1 or 2 days later or 3 days later he died or she died. এই যে ভিকটিম মারা গেল একদিন পরে, ঘটনার একদিন পরে, এইখানে তার কজ অফ ডেথ প্রথমে রেকর্ড হয় ডেথ সার্টিফিকেট, ফার্স্ট ডকুমেন্ট দ্যাট ইজ বিং ইস্যুড। প্লিজ এটা নোট করেন আপনারা। এই ধরনের কেসে যেখানে হসপিটালে আহত অবস্থায় ভর্তি হয়ে সে মারা গেল, প্রথম যে ডকুমেন্টটা তৈরি হবে মেডিকেল, এর আগে তো মেডিকেল ট্রিটমেন্ট সার্টিফিকেট আছে, সেগুলো আমরা কেউ বদলও করি না, আনাও। ফার্স্ট যে ডকুমেন্টটা তৈরি হবে সেটা ডেথ সার্টিফিকেট, সেখানে কজ অফ ডেথ লেখা থাকে। সেকেন্ড যে ডকুমেন্টটা তৈরি হবে সেটা হলো ইনকোয়েস্ট রিপোর্ট। থার্ড যে ডকুমেন্টটা রেডি হবে সেটা হচ্ছে পোস্টমর্টম। যারা এই ধরনের মামলায় ডিফেন্সে কাজ করবে, আমার অনুরোধ থাকবে আপনি চেক করুন যে মেডিকেল পোস্টমর্টেম রিপোর্টের সাথে আপনার এই মামলায় ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয়, রেজ দি কোশ্চেন। কারণ আপনার কজ অফ ডেথ ডেথ সার্টিফিকেটে যেটা আছে, দ্যাট হ্যাজ টু বি কজ অফ ডেথ ইন দি পোস্টমর্টেম। এবং যদি কজ অফ ডেথ ইন দি ডেথ সার্টিফিকেট এক, আর পোস্টমর্টেমের ফাইন্ডিং যদি আরেক হয়, then this contradiction will come to the aid of your case, of your defense case. ওই ডকুমেন্টটা যদি না আনা হয়, you raise your question, you raise your doubt that there might have been a different issue. আপনি মেডিকেল অফিসারকে প্রশ্ন করেন, জানা করেন যে এখানে তো আপনার হাতে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, since you were on that duty and you are in charge of that duty, that you are to issue the death certificate. ওই ডেথ সার্টিফিকেট আপনার কজ অফ ডেথ কি ছিল সেটা তো আপনি রেকর্ডে আনেন, এবং একই কজ অফ ডেথ আপনার পোস্টমর্টমে আসছে, এটা তো আপনি দেখান। You bring this question and the court will understand the suppression of evidence by the prosecution. That will come to your aid. আপনি এটা দেখান, সো পোস্টমর্টম আছে, ভয় পাওয়ার কিছু না। এবং পোস্টমর্টমে দেখেন যে ম্যানার অফ ইনজুরি, টাইপস অফ ইনজুরির সাথে ইনকোয়েস্টে আপনারা যখন মার্ডার কেস করবেন, আমি সবসময় বলে থাকি যে একটা ল্যান্ডস্কেপ পেপারে বা লিগ্যাল সার্চ পেপারটাকে আপনি ল্যান্ডস্কেপে ধরে এখানে 3টা টেবিল সাজান। একটা হচ্ছে এফআইআর ইনজুরি, একটা লেখেন আপনার ইনকোয়েস্ট ফাইন্ডিংস অ্যাবাউট ইনজুরি, আর একটা লেখেন পোস্টমর্টম ফাইন্ডিংস। এই 3টা ফাইন্ডিংস আপনারা সাইড বাই সাইড দেখেন, দেখে আপনারা দেখেন যে এখানে কি কি কন্ট্রাডিকশন আছে, and you raise this contradiction in your case in support of your defense case.
সো আপনারা এই যখন মার্ডার কেস ধরবেন তখন আপনারা এটাই এভাবে মেটিকুলাসলি স্টাডি করেন। এফআইআর কি ইনজুরি বলা আছে, কোথায় কোথায় আছে, ইনকোয়েস্টে কি ইনজুরি রেকর্ড করবে, পোস্টমর্টমে কি ইনজুরি আনা হবে, এটা একটা তালি তৈরি করে দেখেন যে এফআইআর, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে কন্ট্রাডিকশন আছে কিনা, থাকলে ইউজ করেন। আমি বহু মামলায় এই এই টালিটা জমা দিয়ে আমি আমার মামলাতে রেমেডি পেয়েছি, খালাস পেয়েছি। সো আপনারা যখন ট্রায়াল করবেন ডিফেন্সের পক্ষে, ইউ টেক কেয়ার অফ ইট, আপনি এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করেন। ইউ আর টু স্টাডি দিস থ্রি ডকুমেন্টস সাইড বাই সাইড। এফআইআর কি আছে, ইনজুরি ক্ষেত্রেও তাই, ইনজুরি ক্ষেত্রেও তাই। এফআইআর ইনজুরি কি আছে, ইনজুরি সার্টিফিকেটে কি আসছে, এবং কন্ট্রাডিকশনটা কোথায়। ডেথ সার্টিফিকেটে যদি আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয় দেন মারা যায়, তাহলে প্রথম যে ডকুমেন্ট আমি যেটা আগেও বললাম, প্রথম ডকুমেন্ট ইস্যু হবে ডেথ সার্টিফিকেট। তাহলে পোস্টমর্টমে কজ অফ ডেথ কি আসলো, আর ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথ কি আসলো। আমার একটি মামলাতে আমি দেখলাম যে লাকিলি ওই মামলাতে ডেথ সার্টিফিকেট ওয়াজ অলসো অ্যাটাচড উইথ দি পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্টে লেফট সাইডে নিচের কলামের 2 কলাম উপরে আপনি দেখবেন ডেথ সার্টিফিকেট একটা পয়েন্ট লেখা আছে। সেখানে আপনারা দেখবেন যে ডেথ সার্টিফিকেট টাস্ক এন্ড ইস্যুড নাম্বার এত, ডেথ সার্টিফিকেট একটা নাম্বার, ওই নাম্বারটা ওরা দিয়ে দেয়। আমি ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে দেখি ওইখানে বলা হচ্ছে ডেথ ডিউ টু অ্যাসফিজিয়া, শ্বাসরুদ্ধ হয়ে শ্বাসকষ্ট করে মারা গেছে। কিন্তু পোস্টমর্টমে স্ট্র্যাঙ্গুলেশনের কোনো কথা নেই, গলাতে কোনো কোনো মার্ক নাই, ইনজুরি মার্ক বা লিগেচার মার্ক। নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, তাকে ইনটক্সিকেটেড করা হয়েছে সেটাও বলা হয়। তাহলে এসফিজিয়া ডেভেলপ করবে কেন? অর্থাৎ ডেথ সার্টিফিকেট যে কজ অফ ডেথ আর পোস্টমর্টমে যে কজ অফ ডেথ সেটা করবোরেট করে। And I raised this point and I did cross examine on that point. On that point, আমি ডাক্তার সাহেবকে সরাসরি প্রশ্ন করেছি, অ্যাসফিজিয়ার জন্য তো ইনটক্সিকেশন জরুরি। উনি বলেছেন কিন্তু আপনার এই পোস্টমর্টম রিপোর্টে ইনটক্সিকেট হয়েছে এটা আপনি বলেন, বলে না। এখানে কোনো স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে সেটাও আপনি বলেন, বলে না। এখানে আপনার তাকে মুখে বা নাকে বালিশ চাপা দেওয়া হয়েছে এই কথাও তো আপনি বলেন, বলে না। তাহলে এসসিজিয়া হবে কেন? বলে আমি তো পোস্টমর্টম এসসিজিয়ার কথা উল্লেখ করিনি। তাহলে আপনার ডেথ সার্টিফিকেট বলেন, ডেথ সার্টিফিকেট আছে এসসিজিয়া, and that was issued by yourself. You are the authority of issuing that death certificate. আপনি ডেথ সার্টিফিকেট সাথে আপনার পোস্টমর্টম কেন করেসপন্ড করেন? কোনো উত্তর দিতে পারেন। তখন লার্নেড কোর্ট বলেছিলেন যে আপনারা তো মনে করেন যে মেডিকেল টার্ম শুধু আপনারাই বোঝেন আর কেউ বোঝেন। So you have to study all the documents meticulously and to correlate each other. এখানে corresponding কোনটা, contradicting কোনটা। যেটা corresponding, use it to your benefit as defense case. As sorry, contradiction, use it to your benefit. আর যেটা corresponding সেখানে তার আপনার ইউজ করার কিছু না, that goes against you. So আপনি প্রত্যেকটা ডকুমেন্ট, যেটা বলেছি প্রত্যেকটা ডকুমেন্টকে কোরিলেট করে আপনি আপনার প্রত্যেকটা ডকুমেন্ট ইজ টু বি স্টাডিড ইন কনজাংশন। আপনি সেকেন্ড লিস্ট পড়ছেন, read in conjunction with FI. Try to find the contradiction. Ask the question on that. আপনি ইনকোয়েস্ট পড়ছেন, read in conjunction with postmortem report, in conjunction with FI. আপনি পোস্টমর্টম রিপোর্ট পড়ছেন, read in conjunction with FI and inquest report. আপনি ইনজুরি রিপোর্ট পড়ছেন বা মেডিকেল সার্টিফিকেট পড়ছেন, read in conjunction with 161 NFI. তাহলে পরে আপনি কোথায় কোথায় যারা করবেন এই পয়েন্টটা আপনার কাছে ক্লিয়ার হবে। কোথায় কোথায় যারা করবেন, আপনার নাক ফেটে গেছে, রক্তপাত হয়েছে, এটা থেকে ভয় পাওয়ার কিছু না। এই গল্পের অসারতা কোথায় খুঁজে বার করুন। আমি যেটা বললাম, এই যে 20 কদম হেঁটে গেলে
আপনি কি ইউজুয়ালি এভাবে কদম ধরে ধরে হিসাব করে চলেন? Why particularly in this case? So ব্যাড কেস দেখে ডিফেন্সে অস্থির হওয়ার কিছু নাই। কম্প্যাক্ট কেস সব ডকুমেন্ট তার এগেনস্টে। আমি একটা ছোট্ট মামলার উদাহরণ দিই, ডিফেন্সে আমি কাজ করেছি। সেখানে আমাদের ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার হাতে থাকা একটি দা দিয়ে ভিকটিমের মাথায় ডান পাশে কোপ মেরে তাকে হত্যা করা হয়। প্রায় সব পিডাব্লিউ একই কথা বলে। তো যে দা দিয়ে হত্যা করা হয় সেটা সিজার করা হয়েছে, সেটাকে সিজার লিস্ট আনা হয়েছে। সিজার লিস্টের দায়ের উচ্চতা হচ্ছে বাট হাতল সহ সর্বমোট 28 ইঞ্চি। যেদিন সাক্ষীর মাধ্যমে দাটাকে উপস্থাপন করে এক্সিবিট করা হলো বস্তু প্রদর্শনী 1, আমি তখন কোর্টের পারমিশন নিয়ে দাওটা মাপলাম। দাওটা মেপে আমি এটার উচ্চতা পেলাম 14 ইঞ্চি। লার্নেড কোর্ট তখন বললেন আমিও মাপব। উনি মেপে বললেন মিস্টার হুদা একে তো আপনি কত ইঞ্চি পেলেন? আমি বলছিলাম 14 ইঞ্চি। কোর্ট বললেন আমি তো 16 ইঞ্চি পেলাম। সঙ্গে আগে বলেন আপনি এটা অ্যাডমিট করেন। আমি হ্যাঁ, আপনি 16 ইঞ্চি বলছেন, আমি 2 ইঞ্চি বাড়াইতে আমার আপত্তি নেই। বলে আচ্ছা ঠিক আছে, ধরেন এটা 16 ইঞ্চি। সঙ্গে নেই। আমি বললাম জব্দ তালিকা যেটা এক্সিবিট 5 ওটা কি দেখেন? উনি জব্দ তালিকা নিলেন, ওইখানে আছে দায়ের উচ্চতা হাতল বা বাট সহ হলো 28 ইঞ্চি। আমি মাপলাম 14 ইঞ্চি, আপনি মাপলেন 16 ইঞ্চি। আপনারটাই কারেক্ট। 16 ইঞ্চি হলে তার আমার বাদ রইল কত? 12 ইঞ্চি, পাক্কা 1 ফিট। 1 ফিট দাও, 1 ফিট দাও গায়ে। তাহলে এটা কোন দাও? তারা কোন সাক্ষী দিলেন? তারা দেখলেন 28 ইঞ্চি তাও দিয়ে মাথায় কোপ দিলাম। আর তারা আজকে প্রমাণ করলেন দাওটা হচ্ছে 16 ইঞ্চি। সে মামলার সুবিধা আমি পেয়েছি। সো আপনাকে ডিউরিং ট্রায়াল যারার পাশাপাশি আপনার ওপেন মাইন্ড থাকতে হবে। আমি যদি ওই দিন শুধুমাত্র এক্সিবিটটা দেখে ছেড়ে দিয়ে চলে আসতাম তাহলে আমি বেনিফিটে পেতাম না। আমার কাছে মনে হচ্ছে দাওটা ছোট, দাওটা মাপা দরকার। তার আগে হচ্ছে আমি আমি জব্দ তালিকাটা ভালো করে করেছি। জব্দ তালিকা পরে আমি দেখেছি দাওর উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি। দাওর উচ্চতা যদি 28 ইঞ্চি হয় তার মানে হচ্ছে ওই দাওটা, যে দাওটা প্রডিউস করা হলো বিফোর দ্য কোর্ট, ওই দাওটা সেই দাও না। তাহলে মার্ডার ওয়েপনই যদি না থাকে মার্ডার চলবে? মার্ডার জাস্ট টিকবে। সো মুদ্রা কথা হচ্ছে আপনাকে মামলার প্রস্তুতি নিতে হবে, প্রথমত ফ্যাক্টস মাথায় রেখে, দ্বিতীয়ত কি এভিডেন্স আপনার বিরুদ্ধে এসছে, এভিডেন্সটাকে কিভাবে রিভার্ট করবেন সেটা মাথায় রেখে, তৃতীয়ত আপনাকে আপনার ডিফেন্স কেসটা কি সেটা ভালোভাবে দেখতে হবে, চতুর্থত আপনার বিরুদ্ধে যে রিয়েল এভিডেন্সটা আসছে, রিয়েল এভিডেন্সের জব্দ তালিকার যে বর্ণনা আছে বর্ণনার সাথে এটা মিট করে কিনা এটা আপনি দেখবেন। তারপরে যেটা দেখবেন যে অ্যাজ পার ল এই মামলাতে আসামির উপরে যার পক্ষে আপনি ডিফেন্স কেসে ফাইট করছেন তার শিফটিং অফ বার্ডেন অফ প্রুফটা আসছে কিনা। যদি এসে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এটা ফেস করতে হবে বাই গিভিং এভিডেন্স। যাই হোক, যখন আপনার সাক্ষী যারা শেষ হয়ে যায় তারপরের স্টেজ হলো আপনাকে 342 section 342 of the CRPC, the court will examine it, and the court after examining it will ask three things. এখানে 342 এর মেইন পারপাসটা হচ্ছে যে ইতিমধ্যেই রাষ্ট্রপক্ষের সাক্ষীর মাধ্যমে যেই অপরাধগুলো প্রমাণিত হয়েছে মর্মে কোর্টের কাছে মনে হয় সেই বিষয়ে কোর্ট আপনাকে একটা বিস্তারিত বর্ণনা দিয়ে আসামিদেরকে তাদের কাছে জিজ্ঞেস করে যে যেহেতু এটা প্রমাণ হয়েছে আপনার ব্যাখ্যা, এই ব্যাখ্যা দুইভাবে দেওয়া যায়, যেটা আমাদের ডিফেন্স কেসের আমরা অধিকাংশ ক্ষেত্রেই করি। ফার্স্ট, you can file a written statement by doing affidavit. এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো
you can give evidence in rebuttal of the prosecution case under section 340 subsection 3 of the Code of Criminal Procedure. আপনি 340 ধারার উপধারা 3 অনুযায়ী সাক্ষীর পক্ষে আসামির পক্ষে আসামিকে দিয়ে এবং তার বাইরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে দিয়ে আপনি আপনার সাক্ষী দিতে পারেন। আমি একটা কথা বলে দিই, রিসেন্টলি একটা জাজমেন্ট হয়েছে, জাজমেন্ট অনেক পুরানা, বাট রিসেন্টলি এটা ফর্ম হয়েছে আপনার 23 SCOB সুপ্রিম কোর্ট অনলাইন বুলেটিন। আপনি এখানে দেখবেন আমাদের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী ওনার একটা জাজমেন্ট আছে, when there are two versions of case, one version of case is for the prosecution and the other version of case is for the defense, and if those two versions of case raises reasonable doubt, the reasonable doubt ought to have been construed in favor of the accused. So, আপনি যদি মনে করেন যে আপনার কাছে সাফিসিয়েন্ট উইটনেস এবং এভিডেন্স আছে যা দিয়ে আপনি ডিফেন্সের কেসটাকে এস্টাবলিশ করতে পারবেন, do not waste this opportunity. Use it and you will get benefit. If you create your own version of case, whether it may be a plea of alibi or by shifting the burden of proof, by giving evidence that what they have suggested are absolutely incorrect, then these two versions of case দাঁড়ায় গেল, তখন the benefit will be construed in your favor. It's a settled principle of law in Bangladesh as well. So defense case 342 এর পরে যদি আপনার দেওয়ার মতো কোনো বিষয় থাকে, রেজ করার মতো যদি কোনো এভিডেন্সিয়াল ইস্যু থাকে, ডু নট ইগনোর ইট। আমরা ধরেই নিই আর এটা তো প্রসিকিউশনের দায়িত্ব মামলা প্রমাণ করা, আমি কেন সাক্ষী দিতে যাব? দ্যাট ইজ এ ব্যাড অ্যাপ্রোচ। বিং এ ডিফেন্স কাউন্সিল, ইট ইজ ইওর ডিউটি টু ডিসাইড এই মামলায় আমার বার্ডেন অফ প্রুফ শিফট হয়েছে কিনা, যদি হয়ে থাকে আমি এটা চ্যালেঞ্জ মুক্ত। লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্গুমেন্ট। যখন পিডব্লিউ শেষ হয়ে গেল, পিডব্লিউ শেষ হওয়ার পরে অর্থাৎ প্রসিকিউশন উইটনেস শেষ, এভিডেন্স গিভিং শেষ, দেন আপনার 342 তে court will examine the accused. After completion of the examination of the accused, the the defense, if necessary, will give evidence in defense. এই এভিডেন্স ইন ডিফেন্স যখন শেষ হয়ে যায়, লাস্ট রিকোর্স হচ্ছে আপনার আর্গুমেন্ট। আর্গুমেন্টে আমরা কি করে থাকি? একটা কথা সবসময় মনে রাখবেন, আর্গুমেন্ট আপনার মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে what are the material point of facts for prosecution to prove? What are the material evidence ought to have been introduced to prove it? তারপর আপনাকে যেটা দেখতে হবে যে আপনার এই এভিডেন্সটা কিভাবে কোন মামলার কোন ফ্যাক্ট কতটুকু হোল্ড করে। থার্ডলি, আপনার এই এভিডেন্সটা কতটুকু মামলা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করবে, এটা হচ্ছে আপনার প্রসিকিউশনের পক্ষ। সো প্রথমে দেখেন ফ্যাক্টস, ম্যাটেরিয়াল ফ্যাক্টস, দেন দেখেন এভিডেন্স, then দেখেন which evidence prove what, and then what are the laws, whether the ingredients of the offense are being proved beyond reasonable doubt by giving those evidence. এটা হলো প্রসিকিউশনের পক্ষে আর্গুমেন্ট। ডিফেন্সের পক্ষে আর্গুমেন্ট প্রায় একই, তবে সেখানে দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন। প্লিজ একটু কথা আমরা না ভুলি, আমি এখনো শেষ করি নাই, শেষ করলে আপনারা তো যখন আপনি ডিফেন্স আর্গু করবেন, ডিফেন্স আর্গু করার সময় প্রথমে আপনি দেখাবেন হোয়াট ওয়ার দ্য ম্যাটেরিয়াল পয়েন্টস অফ ফ্যাক্টস, দেন আপনি দেখান যে এখানে এভিডেন্স কি ছিল, তারপরে দেখান ওই এভিডেন্স গুলো অ্যাডমিসিবল না ইনঅ্যাডমিসিবল। দিস ইজ দ্য পয়েন্ট অফ ল। যদি আপনি মনে করেন সার্টেন ফ্যাক্টস, সার্টেন এভিডেন্স দ্যাট ওয়ার adduced by the prosecution were under the operation of law inadmissible, সেটা আপনি দেখান। তারপর আপনি দেখান যে এভিডেন্স গুলো দিয়ে তারা মামলাটা প্রমাণ করেছে সেখানে আপনার প্রমাণের অসারতা কোথায় কোথায়, সেটা দেখান।
দেন আপনি দেখেন যদি আপনার নিজের কোনো ডিডব্লিউ থাকে, সেই ডিডব্লিউটা কিভাবে রিভার্ট করছে, আপনার কেসটা এস্টাবলিশ করছে সেটা দেখেন। দেন আপনার যদি কেস ল থাকে ওই রিলেটেড, আপনি যেটা আনতে চাচ্ছেন সেটা আপনি রেজ করে আপনি পয়েন্টস এন্ড ফ্যাক্টস এর উপরে প্রিন্সিপালটা দেখাবেন। সো আর্গুমেন্টে দুই পক্ষের জন্য যেটা মাথায় রাখতে হবে, ফ্যাক্টস, এভিডেন্স, প্রুফ। আরেকটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এভিডেন্স থাকলেই প্রুফ হবে, দ্যাটস নট এনাফ। যেমন ধরুন আমরা কনফেশনের ব্যাপারে বলে থাকি, একটা কনফেশন আসলো, কনফেশন অ্যাডিউস হলো, ম্যাজিস্ট্রেট সাহেব কনফেশনটা অ্যাডিউস করে দিয়ে গেলেন, এক্সিকিউট হয়ে গেল। নাও দি বিগ বাজেট কোশ্চেন ইজ whether that confession itself amounts to proof or not. এটা খুব প্রখ্যাত মামলা আছে, যে মামলাটা আমরা এখন প্রায় করি না, সেটা হচ্ছে, এবং যে মামলাটার উপরে আর কোনো মামলা এখনো হয়নি, আমার জানা মতে হয়নি, আপনাদের জানা থাকলে সেটা ভিন্ন কথা। সেটা হচ্ছে ভুবনী সাহু কেস, প্রিভি কাউন্সিল জাজমেন্ট 1949। এই মামলাতে বলা আছে, ইভেন ইফ ইভেন ইফ খুব ইম্পর্টেন্ট একটা দিকটা, এটা মাথায় রাখবেন, প্রিন্সিপাল অফ ল, আমি এটা ইউজ করি এবং সাকসেসফুলি ইউজ করি। ইভেন ইফ a confession turns out to be voluntary, true, and consistent, it does not amount to proof. It a proof হয়, does not amount to proof of the guilt. So confession আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। Confession itself does not amount to proof. It needs corroboration. A confession is not itself a substantive evidence. It has a basic principle. Confession is a formula. It's not principle of law. It's a policy. A policy does not amount to proof. এবং এই ভুবনী সাহু কেসটা আজ পর্যন্ত রিভার্ট করে কোনো জাজমেন্ট আমি বাংলাদেশে পাইনি অ্যাপ্লিকেশন। সো যদি কোনো মামলা আপনাদের এগেইনস্টে, ডিফেন্সের এগেইনস্টে যদি কোনো কনফিউশন থাকে, ডোন্ট গেট ওয়ারিড। ওয়ারিড হওয়ার কিছু নেই। কনফেশন might be a powerful evidence if it is corroborated by strong evidence that may be circumstantial, that may be real evidence, that may be either testimonial evidence. But if there are no such strong evidence whatsoever, the confession itself does not amount to proof of the guilt of the accused. অর্থাৎ ওই ব্যাপারটাতে আপনার একটু সাবধান থাকতে হবে। Does it amount to proof? No, it doesn't amount to proof. It only becomes proof in conjunction with other evidence, not alone. Confession is a loner. Confession একটা একক সত্তা, এর কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। It's like an amoeba. You know amoeba? Any shape amoeba. So আমি কনফিউশনকে একটা amoeba মনে করি। You don't worry. You try to see that whether that confession is somehow corroborated under section 114B of the Evidence Act, then needs strong corroboration. A corroboration যদি না থাকে, that evidence has no value in the eye of law, no property value. So মোটামুটি ভাবে যদি এই কনফেশন থাকে, এই কনফেশনটা আপনারা দেখবেন যে লিগ্যাল অ্যাডমিসিবিলিটি টেস্টে এটা corroborate হয়েছে কিনা। যদি না হয়, then there is an issue for argument on your part. In that case, you can cite the Bhuvani Shahu case. Apart from this, there are plenty of, মানে আমাদের দেশে প্রত্যেক বছর আপনি দেখবেন যে আর কিছু না হোক, প্রত্যেকটা জার্নালে 164 এর উপরে আর 561 এর উপরে একটা না একটা জাজমেন্ট লিক করবে। সো 164 এর উপরে plenty of jurisprudence ডেভেলপ করে গেছে, ওগুলো আপনারা একটু দেখবেন, দেখে এটা আপনারা ট্রায়ালে ব্যবহার করবেন এবং বুঝে ব্যবহার করবেন। যে পক্ষে আপনি কাজ করেন, প্রসিকিউশন হোক বা ডিফেন্স হোক, আশা করি আপনারা সাকসেসফুলি আপনাদের মামলা পরিচালনা করতে পারবেন। তো আমার বক্তব্য আজকে এই পর্যন্তই। আমি 15 মিনিট আরো থাকবো কিউএনএ সেশনের জন্য, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, বেইল ম্যাটারটা ব্যাপারে বলছি। বেইল হলো, বেইলের ব্যাপারে আমি প্র্যাকটিক্যাল পার্টে অ্যাডভাইস করি। আপনারা যখন বেইল ম্যাটারটা দেখবেন,
প্রথমে দেখবেন এটা কম্পাউন্ডেবল অফেন্স কিনা, এটা বেইলেবল কিনা, এটা কগনিটেবল অফেন্স কিনা। এটা আপনারা শিডিউল 2 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1989 1898 সরি 1898 আপনারা দেখবেন। সেখানে আপনার বলা আছে যে পার্টিকুলার পেনাল অফেন্স whether cognizable non cognizable or improbable। আর স্পেশাল অ্যাক্ট যদি থাকে সেখানে একটা ধারাতে বলে দেওয়া হয় যে এই স্পেশাল অ্যাক্টের অধীনে বর্ণিত অপরাধগুলো কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল বা কগনিজেবল নন কগনিজেবল ইত্যাদি কিনা, এটা বলে দেওয়া থাকে। আপনারা প্রথমে ওই জিনিসটা দেখবেন। বেইলের ব্যাপারে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কালপেবিলিটি অফ দ্য অফেন্সটা কি, মামলার নৃশংসতা। আর মামলার নৃশংসতা বিচারের প্যারামিটার হলো তিনটা: কম্পাউন্ডেবল কিনা, কগনিজেবল কিনা, বেইলেবল কিনা। এটা যদি নন কম্পাউন্ডেবল হয়, নন বেইলেবল হয়, নন কগনিজেবল হয়, this is a culpable offense of highest in nature। এটা যদি নন কম্পাউন্ডেবল হয়, এটা যদি কগনিজেবল হয় কিন্তু বেইলেবল, এটা একটু লোয়ার টাইপ। এটা যদি কম্পাউন্ডেবল হয়, নন কগনিজেবল হয়, বেইলেবল হয়, তাহলে এটা একেবারেই culpable but not that much। সো আগে আপনি দেখবেন যে এই এই তিনটা প্যারামিটারে কি বলা আছে ওই অফেন্স সম্বন্ধে। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এজাহারে বা নালিশি দরখাস্তে আপনি যার পক্ষে বেল পিটিশন মুভ করবেন তার বিষয়ে আপনার সরাসরি কোনো অভিযোগ আছে কিনা, যেটাকে আমরা বলি ওভার্ট অ্যাক্ট, বা কোনো স্পেসিফিক অ্যালিগেশন আছে। দুই, যদি চুরি বা ছিনতাইয়ের অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে উদ্ধার আছে কিনা। যদি ইনজুরির প্রশ্ন আছে, ওয়েপন ইউজ করার প্রশ্ন আছে, সেই ওয়েপন গুলা উদ্ধার আছে কিনা, এটা আগে দেখতে হবে। সাবসিকুয়েন্টলি যেটা দেখবেন উদ্ধার থেকে হলো, সাথে সাথে না পরে, পরে হলে কতদিন পরে, সেখানে আপনার একটা সাবমিশন থাকবে। এটা বডিলি রিকভার্ড না, এটা অনেক পরে, আমার কাছ থেকে উদ্ধার হয়নি। বডিলি রিকভার্ড হলে বডির কোন পার্ট থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কি ম্যানারে হয়েছে। হ্যাঁ, এবং একটা খুব মজার কথা বলি, আপনার এটা আপনি দেখে নেবেন যে বডি মানে বডি সার্চ করার আগে নিয়ম হচ্ছে যিনি বডি সার্চ করবেন তার বডি আগে সার্চ করতে হবে যে তিনি ক্লিন কিনা। যদি এটা না হয়ে থাকে তাহলে আপনি একটা দরখাস্ত দিয়ে বক্তব্যটা রাখেন যে আমাকে বডি সার্চ করার আগে যিনি আমার বডি সার্চ করছেন তার বডি সার্চ করা হবে। সাহেব বিন ইমপ্লান্টেড, যেটা অহরহ বাংলাদেশে, অহরহ, বিশেষ করে মাদক মামলা। তো আর যেটা হচ্ছে যে আমরা যে কাজটা একদমই করি না বেল পিটিশন মুভ করার সময়, সেটা হচ্ছে যে যিনি আসামি তার ব্যাকগ্রাউন্ড আমরা নিই, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার বাবা কি করতেন, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার নিজের শিক্ষাগত যোগ্যতা কি, তিনি কি করেন, তার ইনকাম কত, তার সামাজিক পজিশন কি। হ্যাঁ, এগুলো আমরা একটু নেওয়া উচিত। এখন একজন লোক রিক্সাওয়ালা, তাহলে কি তার পক্ষে বলার কিছু নাই? আছে। তিনি রিক্সা চালিয়ে খান, তিনি রিক্সাওয়ালা, তিনি, আমি যদি সাবমিশন দিই আমি বলি তিনি রিক্সাওয়ালা, তিনি তো ঘুষখোর, তিনি তো সুদখোর, তিনি তো ফাইল আটকে পয়সা নেন। This man is a hardworking man. He has his own way of source of income. So এটা এটা আপনি সামনে তুলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এজাহারটা ভালো করে করেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা দেখেন, ঘটনার স্থল থেকে সে গ্রেপ্তার হয়েছে কিনা দেখেন, তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা দেখেন, এবং ইতিপূর্বে তার কোনো অভিযোগ আছে কিনা এটা জানেন। এটাই তার প্রথম অভিযোগ না এর আগে কোনো অভিযোগ ছিল, যদি আগে কোনো অভিযোগ থেকে থাকে সিমিলার টাইপ অফ অফেন্স কিনা জানেন। এই সমস্ত বিষয়গুলোকে অ্যাকুমুলেট করে তারপরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ফরম্যাট করেন। আদারওয়াইজ যে কমন ফরম্যাট যে দরখাস্তগুলো আছে, যেটা আমাদের অধিকাংশ ক্ষেত্রেই হয় যে কম্পিউটার দোকানে হাজার হাজার আছে, নাম ঠিকানা দিয়ে বললাম একটা করে দাও, সেই সেই সেটা থেকে ফিরে আসেন।
আর বেলের ব্যাপারে আরেকটি বিষয় হচ্ছে যে bail cannot be claimed as of right unless three things can be satisfied. একটা হচ্ছে মাইনর, একটা হচ্ছে ওমেন কর্তানিশি গুড ক্যারেক্টার, আর এটা হচ্ছে ওল্ড অ্যান্ড এইল্ড ম্যান এইলিং। তিনটা হচ্ছে স্ট্যাটুটরি গ্রাউন্ড। আই থিঙ্ক আপনারা 497 অফ দ্য সিআরপিসি যদি পড়েন সেখানে এই ডিটেল গুলো পাবেন। সেখানে সব বলা আছে যে এই তিনটার ক্ষেত্রে ইউ ক্যান ক্লেম দ্য বেল অ্যাজ অফ রাইট। সো আপনার যদি এই তিনটা গ্রাউন্ড থাকে, মেডিকেল গ্রাউন্ড থাকে, আপনি যদি বৃদ্ধ হন, আপনি যদি মহিলা হন, আর যদি নাবালক বা নাবালিকা হয়, সেক্ষেত্রে তাদের বেলের ব্যাপারে একটা অগ্রাধিকার আইনেই বলা আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ আমার বিশ্বাস আপনারা সবাই বেল বিষয়ে কম বেশ অবগত আছেন। আমার মনে হয় এটুকুই আজকের জন্য যথেষ্ট। এনি আদার কোয়েশ্চেন? একজন লিখেছেন যে জবানবন্দি যারা প্রশ্নগুলো দেওয়া যাবে। জবানবন্দি যারা প্রশ্ন আসলে there is not static rule যে আপনি কি প্রশ্ন করবেন। it depends on specific case in your hand. আপনার হাতে যে মামলাটা আছে ওই মামলাতে কি জিজ্ঞেস করবেন তার উপরে ডিপেন্ড করতেছে আপনার জবানবন্দি যারা বিষয়। তবে আমি যেটা বলেছি যে জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে ওপেন কোশ্চেন হবে, ক্লোজ কোশ্চেন হবে, পিগি ব্যাক করবেন, সিন সেটিং টেকনিক ফলো করবেন এবং ক্রনোলজি অফ ফ্যাক্টস মেনটেন করবেন। এই পাঁচটা জিনিস মাথায় রাখলে আপনার জবানবন্দি প্রপারলি করা যাবে। আর যারা বিষয়ে আমি বলেছি ইউ আর টু লার্ন দি কোয়েশ্চেন নট টু আস্ক, আর হচ্ছে ইউ আর টু আস্ক দি কোয়েশ্চেন দ্যাট দি আনসার ইজ নট টু। দুটো প্রিন্সিপাল মাথায় রাখলে আপনি যারা কিছু ব্লান্ডার করবেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি জবানবন্দি করেন আর যারা করেন আপনাকে উভয় পক্ষের মামলা ইউ হ্যাভ টু বি মাস্টার এন্ড ইউ হ্যাভ টু বি দি কমান্ডার অফ ইউর ওন ফ্যাক্টস এন্ড দি ফ্যাক্টস অফ দি আদার সাইড। ফ্যাক্টস এর উপরে যদি আপনার দখল না থাকে ইউ ক্যান নট টো। আরেকজন লিখছেন যে ওয়াইফ কিলিং কেসে বেল পিটিশন কেমন হবে স্যার? সেম সেম প্রিন্সিপাল, তবে এখানে দুই তিনটি এডিশনাল বিষয় আমি বলবো। সেটা হচ্ছে যে ওয়াইফ কিলিং কেসে আপনি গৃহে অবস্থান করছিলেন কিনা এটা একটা ভাইটাল ইনফরমেশন। যখন ওয়াইফ কিলিং কেসের প্রশ্নটা আসছে ওই ম্যাটেরিয়াল পয়েন্ট অফ টাইমে আপনি বাসায় ছিলেন, আসামি কি বাসায় ছিল না বাসার বাইরে ছিল, এটা একটি প্রশ্ন। আর আসামি ভিন্ন তার কোনো আত্মীয় তাদের সাথে একসাথে বসবাস করছিলেন কিনা এই বিষয়টা একটু জানবেন এবং সেই ক্ষেত্রে তাদের রোল কি ছিল সেই বিষয়ে তথ্য জেনে আপনারা ওইভাবে করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আমি একাধিক মামলায় দেখেছি যে the 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 wife had a previous record of mental illness having the tendency or propensity to commit suicide. যদি এই জাতীয় বিষয় থেকে থাকে সেই সংক্রান্তে যদি কোনো মেডিকেল এভিডেন্স থাকে, সাইকিয়াট্রিক প্রেসক্রিপশন অথবা আপনি যদি একাধিক ডিউটি থেকে থাকে, you can raise this point that this woman had a propensity of committing suicide not because of the accused involvement but because she has inherent tendency in him and this is a medical condition. সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। পেলে ক্ষেত্রে এটা একটা খুবই উপযোগী বিষয়। Any other question? 5 more minutes and then I will be out. আমার লেখা বইটা বাজারে পাওয়া যাবে। আমি আপনারা যারা যারা ইন্টারেস্টেড ওয়াজিদের মাধ্যমে যদি আমাকে ইনফর্ম করেন আপনারা কতগুলো কপি নেবেন আমি সেটা হয়তো বলে দেব। এটা সুপ্রিম কোর্ট প্রিমিসে পাওয়া যেতে পারে, তা আপনারা আগে একটা ডিমান্ড দিলে তারপর আমি বলে দেবো। এটা অনেক পুরানো বই, এখন প্রিন্ট আছে কিনা আমি জানি না, তবে মনে হয় আমি বললে যদি একটা কপি অ্যারেঞ্জ করতে পারবো। আপনাদের ডিমান্ড জানলে আমি তখন পাবলিশারকে বলে দেবো কপি সুপ্রিম কোর্টে পাঠাবো। নিউ মার্কেট, নিউ মার্কেটে আছে মল্লিকের বইটা নিউ মার্কেটে নাকি অ্যাভেলেবল। নিউ মার্কেট এবং আরেকটা জায়গায় খুঁজতে পারেন সেটা হচ্ছে নীলক্ষেত।
Any question? দাম একটু বেশি, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করলে আমি হয়তো একটা সামান্য কিছু ছাড় দিয়ে আমি হয়তো ব্যবস্থা করে দিতে পারি। এটা হয়তো 1000 থেকে 1200 টাকা দাম চলবে। যে আমার মনে হয় আপনাদের এই মুহূর্তে কোনো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছি না। প্রশ্ন করেছেন যদি ডেথ সার্টিফিকেট না থাকে মামলায়, বাট পোস্টমর্টেম আছে। হ্যাঁ, পোস্টমর্টেম থাকলেও চলবে। আমি যেটা বললাম যে যদি এটা হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যায় তাহলে আপনি, আমি এটা বলেছি অলরেডি যে আপনারা পোস্টমর্টমের সাথে অ্যাটাচড যে ডেথ সার্টিফিকেটটা নেই এই প্রশ্নটা আনবেন এবং এটা আর্গুমেন্ট খুব এমফাসাইজ করে তুলবেন যে এখানে একটা সাপ্রেশন অফ ফ্যাক্টস আছে, রেজিং দি রিজনেবল ডাউট and benefit of which ought to have been construed in favor of the accused person. যারা যারা একটা একজন ব্রিটিশ অথরের একটা বই আছে ক্রস অন এক্সামিনেশন ইন চিফ এন্ড ক্রস এক্সামিনেশন, মিস্টার ক্রস এটা লিখেছেন। উনি একবার বাংলাদেশে এসেছিলেন, তার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। আপনারা ক্রসের বইটা পেতে পারেন, এটা ইন্ডিয়ান এডিশন বাজারে পাওয়া যায়, একটু আপনাদের খুঁজে নিতে হবে। একজন লিখেছেন 161 এ কন্ট্রাডিকশন কি বেল পিটিশনে তোলা যাবে? যাবে, অবশ্যই যাবে। 164 এর কন্ট্রাডিকশন, 161 এর কন্ট্রাডিকশন, এমনকি আপনার স্কেচ ম্যাপের ইন্ডেক্সেরও যদি কন্ট্রাডিকশন থাকে আপনার এটা নিয়ে আসবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলো আপনারা আগে লিখিতভাবে দেবেন, তারপরে মৌখিকভাবে আনবেন। আমরা যেটা করি যে লিখিতভাবে কিছুই আনি না, মুখে অনেক কথা বলি, এই কথা কোনো দাম নেই। আপনারা প্রথমে লিখিতভাবে এই কন্ট্রাডিকশন গুলো নিয়ে আসবেন বেস পিটিশনে, দেন আপনারা রেফার করে করে বলবেন যে আমার গ্রাউন্ডের এত নম্বরে আমি এটা বলেছি এবং এগুলো আপনার ম্যাটেরিয়াল অফ রেকর্ডে আছে। অবশ্যই এটা বলা যাবে, যাবে না যাবে। থ্যাংক ইউ। আমি আমি ওয়াজিদকে বলবো যে যে ভালো বইগুলো আছে একটা লিস্ট আমি দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি ওয়াজিদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি 497 মামলা বেল পিটিশনটা দেওয়া হয়, বাট আমরা অ্যাজ এ ম্যাটার অফ প্র্যাকটিস আমরা করি না। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর অল ইউর পেশেন্স অ্যান্ড বিং উইথ মি অল দিস টাইম। আর মাঝখানে কিছু সময় আমি আপনাদের ক্লাস ক্যান্সেল করেছি, যার জন্য আপনাদের ইনকনভিনিয়েন্ট হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবার সরাসরি দেখা হবে, যদিও অনলাইন প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার আমার একটা মাদক মামলায় এই পুলিশ যে চার্জশিট দিছে, চার্জশিটে 2022 প্রথমে, কিন্তু কলম দিয়ে লিখে দিছে 22-এর জায়গায় 23। তো এটা কি ডিসচার্জ পিটিশন আমি বেনিফিট পাবো? না, এটা এটা ইটস নট এ মেজর মিস্টেক। এটা ইটস নট এ মেজর মিস্টেক। এটা 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 ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস না তো। একটা জিনিস মনে রাখবেন, আপনি সেটা রেজ করবেন যেটা ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস। আপনি উনি একটা একটা সেকশন লিখতে গিয়ে ভুল করেছেন, উনি এটা রিরাইট করতেই পারেন। উনি ডেটটা লিখতে গিয়ে ভুল করেছেন, এটা রিরাইট হয়। তবে এটা একটা ফ্যাটাল মিস্টেক যদি এটা এজাহার হয়। এটা একটা ফ্যাটাল মিস্টেক যদি একটা নালিশি দরখাস্ত হয়, ওখানে রিরাইট চলবে। ওখানে যদি রিরাইট একটা লেটার, একটা নিউমেরিক্যাল সিঙ্গেল ইউনিট যদি টাচ হয় সেটা আপনার রেজ করেন। কিন্তু উনি 2023-এর জায়গায় 22 লিখে কেটে 23 করেছেন, এটা এটা ইজ নট ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস। এটা কোনো ইস্যু। Any other question? One more minute. থ্যাংক ইউ স্যার। Thank you very much. Thank you all.